আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নূর শাব্বির ইমাম, বর্তমানে সৌদি প্রবাসী। আজকে আমি আপনাদের সাথে আমার সংগ্রহ করা একটি ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি শেয়ার করেছি আমার এক পাকিস্তানি বন্ধুর কাছ থেকে। ঘটনাটা হচ্ছে পাকিস্তানি কাশ্মীরের পাহাড়ি একটা অঞ্চলের ওনাদের যে বাসস্থান। ঘটনাটা ওনার দাদার সাথে ঘটে যায়। ওনার দাদার ছিল 5 ছেলে 2 মেয়ে। তো ওনাদের একটা আপেল বাগান ছিল। তো ওনার যখন সর্বশেষ যখন ওনার মানে ওনার কাকা ওনার জন্ম হয়, জন্মের পর ওনার যে দাদু ছিল উনি অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারে না মোটামুটি। কিন্তু তখনকার সময় যে বুদ্ধি ছিল বা কবিরাজ ছিল বা হুজুর, অনেক ধরনের এক করা হয়েছে, কিন্তু কোনো রকম সমাধান হয় নাই। আমি আবারও বলছি, ঘটনাটা 1968 সালের শীতের শুরুর দিকে। তো ওনার দাদারও একটু মন খারাপ ছিল, করে ওনার স্ত্রী অসুস্থ। অনেক ওনাদের যে গ্রাম অঞ্চলের যে ছোটখাটো একটা বাজার আছে, বাজার থেকে রাত্রে ফেরার পথে ওনাদের যে আপেল বাগান, ওই আপেল বাগানের পাশ দিয়ে আসতে হয়। তো হঠাৎ করে আপেল বাগানের ভিতর থেকে একটা শব্দ আসছে, অনেকটা এরকম যে কেউ হয়তো কোনো চোর বা এরকম কিছু আপেল চুরি করার জন্য বা এরকম কিছু হবে। আমি অগোচলক ভাবে বলছি, আপনি গুছিয়ে বা বুঝে নেবেন। তো উনি আপেল বাগানের যে একটা এক ধরনের লাকড়ি দিয়ে আপেল বাগানটা ঘেরাও করা ছিল। তো ভিতরে ঢোকার একটা গেট আছে, গেট দিয়ে উনি ভিতরে ঢোকেন। ভিতরে ঢোকার পর একেবারে অপোজিট সাইডে কর্নারে যায় দেখতে পারে যে তো শীতের দিন তো একটু কুয়াশা জাতীয় বা ওইরকম, তো স্পষ্ট ভাবে দেখতে পারে যে একটা গোড়া জাতীয় এরকম কিছু একটা। তো উনি যখন উনি তখন ভাবে যে হয়তো বা কোনো গোড়া ভিতরে ফেসে গেছে এসে ওইরকম কিছু। তো যখন পাশে যায় তখন উনি একটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করতে পারে, যার সম্পূর্ণ শরীরটা ছিল ঘোড়ার, কিন্তু যেখানে ঘোড়ার মাথা থাকে ওইখানে একটা মানুষের, যেটা আমরা অনেক হলিউড মুভিতে দেখতে পারি, কোমর থেকে ঘোড়ার গলা যেই জায়গায় থাকে ওই জায়গায় একটা মানুষের কোমর থেকে শুরু হয় বা এরকম কিছু একটা, যাই হোক। তো উনি আঘাতপ্রাপ্ত। তো উনি দেখে ভয়ও পায়, আবার ভয় পেয়ে যায় অবভিয়াসলি। তো ওই প্রাণীটা ওনাকে বলছে যে দেখো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আর আমি জানি এটা তোমার বাগান, আমি তোমার বাগানের ক্ষতি করেছি অনেক, আমি এটা ইচ্ছাকৃত ভাবে করিনি, আমি আঘাতপ্রাপ্ত, যে কারণে আমি এখানে এসেছি। বা কি বলে, আঘাতপ্রাপ্ত অবস্থায় উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। যাই হোক, তো দেখা যায় যে ওনার পিছন দিকে মনে হয় একটা তীর জাতীয় একটা কিছু, এরকম একটা কিছু মনে হয় যে কেউ ওনাকে শিকার করতে চেয়েছিল, এরকম কিছু একটা। তো উনি বলে যে তুমি আমার এটা বের করে দাও বা করে, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তো উনি ভয় বা আতঙ্ক সবটা নিয়ে করে। তো ওনার কাছে অনেকগুলা, যেহেতু শীতের দিন, মাফলার জাতীয় বা এরকম একটা কাপড় ছিল ওনার কাছে। অনেকেই কি অনেক 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 পাকিস্তানিরা আগের যুগের যে পাকিস্তানিরা পাগড়ি জাতীয় পরতো, আবার পাগড়ির সাথে একটা গলার মধ্যে সৌদিয়ানরা যেরকম জুব্বার সাথে একটা মাথায় একটা রুমাল জাতীয় এরকম একটা কিছু রাখতো তারা। তো এটা দিয়ে ওনার এই কত স্থানটাকে বেঁধে দেয়। ঠিকটা ছিল আপনার পিছন দিকে পায়ের কাছে, আমরা যেটাকে উড়াত বলি, উড়াতের কাছে। তো আমি এটাকে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর উনি বলে যে এখন তুমি যাও, আমি তোমার সাথে আমি আবার দেখা হবে আমার, এমন কিছু একটা বলে উনি চলে যায়। কিছু দূর বলে যে তুমি চলে যাও, আমি তোমার বাগানের আর কোনো ক্ষতি করবো না, আমি চলে যাব, আর তুমি যাবার সময় পিছনে ফিরবে না। বলে ওনার দাদাকে ওই প্রাণীটা বলে যে হ্যাঁ তুমি চলে যাও। তো ওনার দাদাও চলে আসে। যেহেতু আগের যুগের মানুষ এরকম অদ্ভুত কিছু বিষয়ের সাথে তাদের পরিচয় ছিল। তো
ওনারা এক করে নেই, উনি আর পিছন দিকে ফিরে নাই। প্রায় 10-15 দিন পরে, সঠিক যে কতদিন ওইটা উনি মেনশন করতে পারে নাই, প্রায় 10-15 দিন পরে আবার উনি যখন ওনাদের গ্রামের যে বাজার ছিল, বাজার থেকে রাত্রে ফিরার পথে হঠাৎ ওনাকে পিছন দিক থেকে কেউ একজন ডাক দিল। তো 1বার 2বার 3বার ডাক দেওয়ার পর উনি পিছন ফিরে দেখলেন যে ওই প্রাণীটা আবার সমস্তটা শরীর গোলার মতো, ঠিক আছে, কিন্তু ওনার যে শরীরটা ছিল বাকি অর্ধেকটা যে মানুষের মতো ছিল, সেখানে 2টা হাতও ছিল। তো উনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তুমি আমার বিপদে তুমি আমাকে সহযোগিতা করেছো বা ইত্যাদি ইত্যাদি, অনেকভাবে করে। তো ওনার জন্য উনি বলে যে তোমার স্ত্রী তো অসুস্থ, তুমি এক কাজ করো, এই ফলটা তোমার স্ত্রীকে 3 দিন তোমার স্ত্রীকে বলবা যে ফজরের নামাজ পড়ার জন্য, নামাজের পর এই ফলটা খাওয়ার জন্য। তো উনি বলে যে আমার স্ত্রী তো অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। বলে তোমার স্ত্রীকে বলবা যে ইশারায় যেন নামাজটা কমপ্লিট করে, নামাজটা পড়ে নেয়, তারপর তুমি ফলটা তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। আর এই ফলটা তোমার জন্য, তুমি একটানা 11 দিন 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণ করবা। এক ওয়াক্ত নামাজও কাজা করবা না, একটানা 11 দিন। আর তাহাজ্জুদের নামাজ সহ 11 দিন 5 ওয়াক্ত নামাজ সাথে তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারবে না। 11 দিন পর ফজরের নামাজের পরে এই ফলটা তুমি খাবা। তো উনি আসার পর বলেন যে এতে করে তোমাদের ভালো হবে, আর আশা করা যায় তোমার স্ত্রীও সুস্থ হয়ে যাবে, এমন বলে। তো আমি তোমার সাথে আবার দেখা করবো, এরকম বলে ওই প্রাণীটা চলে যায়। তো উনি বাড়ি এসে পর ওনার স্ত্রীর সাথে বিষয়টা বলে। ওনার স্ত্রীও আত্মশক্তি নষ্ট হয়ে গেছিল, ওনার স্ত্রীও যে কনফিডেন্স যেটা যে হ্যাঁ আমি সুস্থ হবো বা এরকম ওইটা নষ্ট হয়ে গেছিল। উনি বলে যে আর কি হবে, ইত্যাদি ইত্যাদি, আমি তো বাঁচবো না, এই সেই অনেক কথা ওনাদের মাঝে হয়। যাই হোক, তো তারপরেও স্বামীর কথা শুনে উনি পরদিন সকালে তায়াম্মুম করে উযু করে তখন উনি ইশারায় নামাজ পড়ে প্রথম দিন। তো ওনাকে ফলটা খাওয়ানো হয়, একটু ফল খাওয়ানো হয়, বাকি ফলটা রয়ে যায়। তো ওই দিন ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজের আগে ওনার স্ত্রী শরীর দুর্বল, তারপর উঠতে পারছে। আমরা অসুস্থ অবস্থায় তো নর্মালি যারা যতটা এনার্জির সাথে চলাফেরা করতে পারি বা কাজ করতে পারি ওই রকম না, নর্মালি চলাফেরা করতে পারছে। অনেক আস্তে আস্তে দুর্বল মানুষরা যেভাবে চলাফেরা করে বা তো জোহরের নামাজও পড়ে। ওই দিন 5 ওয়াক্ত নামাজ উনি কমপ্লিট করে। পরদিন উনি ওই দিন রাত্রে ঘুমানোর পর পরদিন সকালে উনি উঠে প্রথম দিনের তুলনায় একটু বেটার ফিল করছিলেন। ফজরের নামাজ পড়ে বাকি ফলটা খায়। ওই দিন বিকাল হতে হতে মোটামুটি অনেকটা এনার্জি পায়। দ্বিতীয় দিনের তুলনায় আরো ভালো, ফজরের নামাজ পড়ে বাকি ফলটুকু সম্পূর্ণটা খাওয়ার পর এভাবে আস্তে আস্তে উনি প্রতিদিন এনার্জি পাচ্ছে। পাশাপাশি আবার ওনার যে স্বামী আছে ওনার আমার সাথে যে ঘটনাটা শেয়ার করেছে, ওনার দাদা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ সহ কমপ্লিট করছে। 11 দিন পর উনি ফলটা খায়। ফলটা খাওয়ার পর উনি যে বলেন এইরকম ফল বা ওই রকম টেস্ট যে সাধারণত আপেল, কিন্তু ওইরকম টেস্ট উনি কোনদিনও পায়নি। ওনার স্ত্রীরও একই মন্তব্য, যেমন স্বাদ বা এমন টেস্ট এরকম ফল ওনারা কখনোই খায় নাই। কিন্তু এখানে তারপর ওনার দাদিও সুস্থ হয়ে যায়। আবার ওনার দাদার সম্পর্কে আসি।
মানে একটা আশ্চর্য একটা বিষয় হচ্ছে যে যখন ঘটনাটা ঘটে তখন প্রায় ওনার দাদার বয়স ছিল 45+, 45 থেকে 50-এর ভিতরে এরকম একটা বয়স ছিল। তাছাড়া ওনার এতগুলা বাচ্চা হয় কারণ নাকি ওনারাও একটু তাড়াতাড়ি বিয়ে করতেন বা ওইরকম কিছু। যাই হোক, যদি অনেকের প্রশ্ন জাগে যে এতগুলা বাচ্চা হয়েছে 50 বছর বয়সে, তো ওই জন্য আমি ওইটাও ক্লিয়ার করে দিলাম। একটু অল্প বয়সী নাকি ওনারা বিয়ে করতেন, বিয়ে করছিল ওনার দাদা। কিন্তু ওনার দাদা মারা যায় 98 সালের দিকে। সরি, ওনার দাদা মারা যায় 88 দিকে। অনেক বছর বেঁচে ছিল, কিন্তু ওনার এত বছর বয়সেও ওনাকে দেখলে সবাই কেউ মানে বুঝতে পারতো না যে ওনার বয়স এত। মানে সহজ কথায় বলতে গেলে ওনার যৌবনটা ওই জায়গায় আটকে গেছিল। ওনার বয়স বলেন বা যৌবন বলেন, ওই যে 45-50-এর যে শরীর বা যে বয়স বা যে বডি স্ট্রাকচার ওই রকমই ছিল। এরপর তৃতীয়বার যখন ওই প্রাণীটার সাথে দেখা হয়, তখন উনি বলে যে আমার স্ত্রী সুস্থ, আর আপনি যে আমাকে ফলটা দিলেন, আমার তো কোনো মানে অসুস্থতা ছিল না বা কোনো সমস্যা ছিল না, তাহলে আমাকে কেন দিলেন বা এটাতে কি আমার কি উপকার হবে? তখন ওই প্রাণীটা বলছিল যে ওই যে তোমার স্ত্রীকে যে ফলটা দেওয়া হয়েছে এই ফলটার কারণে তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছে, আর তোমাকে যে ফলটা দেওয়া হয়েছে ওই ফলের কারণে তুমি এখন যেমন আছো, তুমি যতদিন বাঁচবা ততদিন ঠিক এইরকম ভাবেই বাঁচবা। মানে তোমার বয়স বাড়বে কিন্তু তোমার শরীরে তোমার বয়সের যে ভাবমূর্তি সেটা প্রকাশ পাবে না, বা তোমার শরীর তোমাকে মানে এক কথা বলতে গেলে তোমার এখন যেমন আছো 20 বছর পরেও তুমি এমনই থাকবা, 30 বছর পরে এরকমই থাকবা, মানে মৃত্যুর আগ পর্যন্ত তুমি এমনই থাকবা। আর তোমার সাথে আমার আবার দেখা হবে, তবে এটা এখনের মতো এত তাড়াতাড়ি না। আর এই যে তোমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে বা যে বিষয়টা, এটা তুমি কারোর সাথে শেয়ার করবে না, তোমার স্ত্রীকেও বলে দিবা যে বিষয়টা কারোর সাথে শেয়ার না মানে করার জন্য। কিন্তু হ্যাঁ, তোমার সাথে আমার আবার দেখা হবে যখন তোমার অন্তিম সময় চলে আসবে, তার আগে তোমার সাথে আমার দেখা হবে। আর তখন তুমি বলতে পারো, তোমার মৃত্যুর আগে তুমি বলতে পারো, কিন্তু এখন এই বিষয়টা কারোর সাথে শেয়ার করবে না। তো আমার সাথে যার কথা হলো, মানে যার দাদা, উনিও ওনার দাদাকে দেখছে। ওনার বয়সও প্রায় এখন অনেক হয়ে গেছে, দাদাকে দেখছে, উনিও ঠিক এইরকমই দেখছে। মানে এত বছর বয়সও তার দাদা এরকম ইয়াং বা একটা বডি স্ট্রাকচারটা ওইরকমই ছিল। 45-50 বছরের যে মানুষটা ওই রকম বডি স্ট্রাকচার ছিল। যাই হোক, ওনার মৃত্যুর আগে আবার একবার ওনার সাথে দেখা হয়, ওই প্রাণীটার সাথে দেখা হয়। তো প্রাণীটা ডিরেক্টলি বলে না, ইনডিরেক্টলি বলে যে এভাবে বলে যে এখন তুমি চাইলে এই ঘটনাটা তোমার পরিবারের সাথে শেয়ার করতে পারো। আমার আরেকটা কথা মেনশন করতে ভুলে গেছি, কিন্তু ওনার দাদি মারা যায় আরো আগে, সম্ভবত 72 মানে ওনার সালটা এরকম ছিল যে 72 অথবা 73, এতটা কনফার্ম না। 72-73-এর মাঝে ওনার দাদিও মারা যায়, কিন্তু ওনার দাদা মারা যায় 88 সালে। তো উনি এভাবে ইনডাইরেক্টলি বলে যে এখন চাইলে তুমি কি বলে তোমার পরিবারের সাথে এই ঘটনাটা শেয়ার করতে পারো। তখন উনি বুঝে যায়, কারণ লাস্ট যখন ওই প্রাণীটার সাথে ওনার দেখা হয়েছিল তখন ওই প্রাণীটা ওনাকে বলছিল যে তুমি বিষয়টা কারোর সাথে শেয়ার করবে না, যখন তোমার শেষ সময় আসবে তখন তোমার সাথে আমার আবার দেখা হবে, তখন তোমার মানে তুমি শেয়ার করতে পারবা, তোমার মৃত্যুর আগে তুমি শেয়ার করতে পারবা। কিন্তু তুমি মারা যাবে বা ওইরকম কোনো কিছু নিয়ে কোনো কথা বলে নাই, শুধু এইটুকু বলে যে এখন তুমি শেয়ার করতে পারো। তো আমার সাথে যার কথা হয়েছে ওনার মানে এই সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করার 2 থেকে 3 মাস পর ওনার দাদা মারা যায়। ভাই, এই ছিল আমার ঘটনা সংগ্রহ করা। ঘটনাটা একটু অদ্ভুত, যে কারণে আমি মনে হলো যে এটা জানি না, ভয় পাওয়ার মতো না, কিন্তু একটু অদ্ভুত আমার কাছে, বা আজ অবধি আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই।
যেমন দেখেন, আমাদের কিছু কমন বিষয় আছে, মাছ ধরার বিষয়, মাছ ধরার কিছু ঘটনা, বা গ্রাম অঞ্চলের কিছু ঘটনা। আমি গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামের মানুষ। সো এই ধরনের কমন কিছু বিষয় যেগুলা ইতিমধ্যে অনেকবার লিসেনাররা শুনেছে। এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে যে কারণে আমি এগুলা কখনো শেয়ার করি নাই। আজকে প্রায় এত বছর যাবৎ আমি bothfm.com শুনতেছি, কিন্তু এরকম কোনো অদ্ভুত কোনো ঘটনা পাই নাই যে ঘটনাটা সবার মস্তিষ্কে একটা চিন্তা তৈরি করতে পারে। এরকম কোনো ঘটনা পাই নাই যে কারণে এত বছর আমি কোনোদিন শেয়ার করি নাই। এই ছিল আমার সংগ্রহ করা একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কিছু ঘটনা সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে ঠিক করেছি তেমন বেশি কথা বলবো না। গত সপ্তাহেও শুনতে হয়েছে এত কথা বললি কেন। সুতরাং আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি আরো একটি অডিও ক্লিপ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আপনি তো সবসময় ভালোর দলে, তাই আর বললাম না। আমার নাম এস.এম. শুভ। আমার বাসা পাবনা জেলা সাঁথিয়া থানার করমজা নামক এক গ্রামে। আমি 2015 সাল থেকে ভূত এফএম শুনি এবং এখন বর্তমানে যে ভূত.com হয় সেটার একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেক ঘটনা আছে, কিন্তু আমি পাঠাবো কিভাবে সেটা এতদিন ধরে ভাবছিলাম যে কিভাবে ঘটনাটি পাঠানো যায়। বাট আজকে ভাবলাম ঘটনাটি লিখে পাঠাই অথবা একটা রেকর্ড করে পাঠাই। তো যাই হোক, যদি ঘটনাটি পাঠানো অথবা রেকর্ডের মাধ্যমে কোনো যদি ভুল টুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই প্রথমবার আমি ভূত.com-এ কোনো ঘটনা পাঠাতে যাচ্ছি। আমি যে ঘটনাটি পাঠাচ্ছি সেই ঘটনাটি আমার এক ভাইয়ের কাছ থেকে শোনা, যেহেতু আমার এক বড় ভাই। আর তার মুখ থেকে আমি ঘটনাটি শোনা, যে সে যেভাবে বলছে আমি সেইভাবে বলতেছি আপনাকে। ঘটনাটি আমাদের গ্রামের আমার সম্পর্কের এক দাদা লাগে, আর তাদের দুই ভাইয়ের সাথে আসলে ঘটনাটি ঘটে যায়। ঘটনাটি আমাদের গ্রামের একটি স্থানের নাম ছিল তালতলা। সেই তালতলা নামক একটি স্থান নিয়ে আসলে ঘটনাটি যে ঘটছে সেটা তাদের দুই ভাইয়ের সাথেই। তাদের দুই ভাইয়ের নাম হচ্ছে, বড় ভাইয়ের নাম হচ্ছে বকসখা এবং আর একটা ছোট ভাইয়ের নাম হচ্ছে ইজাই। আসলে আমাদের গ্রামের বর্ষাকালে চারিপাশে হয়তো পানি হয়ে যায়। পানি হওয়ার কারণে দেখা যায় অনেকেই বর্ষাকালে ওই আপনার হারিকেন, যেটাকে আজকে টর্চ লাইট বলে, আমাদের এখন নতুন আধুনিক, তখন তো আর টর্চ লাইট ছিল না, তখন হারিকেনের আলোতে সবাই মাছ মারতো। হারিকেন নিয়ে আসলে দুই ভাই মাছ মারতে যায়। বড় ভাই পিছনে থাকে বকসখা, সে পিছন থেকে নৌকা চালায়, এবং ছোট ভাই ইজাই সে সামনে থাকে বসে, এবং যেটাকে আমরা বলি কুজ অথবা ট্যাটা, যেটাই বলেন আপনারা, যেটাই জানে, কুজ অথবা ট্যাটা। আর হচ্ছে হারিকেন নিয়ে সে সামনে বসে থাকে নৌকার। আসলে বাড়ির চারপাশে পানি থাকার কারণে বর্ষাকাল তো বাড়ির চারদিকে আগে মাছ মারে, দেখে কোথায় মাছ আছে না আছে, সব জায়গায় ভেসে যায়। খাল, বিল, নদী নালা সব এক হয়ে যাওয়ার কারণে অনেক মাছ পাওয়া যায়। তো 95 তখন সেই যুগে তো আপনারা জানেন অনেক মাছ সব জায়গাতেই পাওয়া যায়, সব জায়গাতেই মাছ পাওয়া যেত, কারণ অনেক আগের সময় সবাই মাছ মারতো গ্রামের। তখন দেখা যায় তারা দুই ভাই আগে গ্রামের তাদের বাসার যে চারিপাশে আগে মাছ মারার পরে দেন তারা ধীরে ধীরে একটু ভিতর করে যায়, যে বিলের মধ্যে আছে, বিলের ওইদিকে যায়। তো বিলের ওইদিকে যাওয়ার সময় তাদের বাড়ি থেকে একটু সামনের দিকেই একটি জায়গা আছে, জায়গার নাম হচ্ছে তালতলা নামে অনেক সবাই জানে। ওইখানে শোনা যায় অনেক হন্টেড জায়গা, হন্টেড প্লেস। বাট মাছ মারার সময় আসলে অতটা থাকে না, খেয়াল থাকে না, কারণ আপনারা জানেন কাঁচা মাছের লোভটা আসলে ছেলে মানুষদের একটু বেশিই থাকে।
আর যদি মাছ মারার ক্ষেত্রে হয় তাহলে তো বলতেই নেই। তো যায় মাছ মারার জন্য, তারা হয়তো একসময় মাছ মারতে মারতে তালতলার দিকে চলে যায়। তালতলার দিকে যাওয়ার পর তারা ধীরে ধীরে মাছ মারে, অনেক মাছ পায়। মাছ পাইতে পাইতে হঠাৎ করে যে ইজাই, যে সামনে বসে থাকে মাছ মারে, সে দেখতে পায় তাদের নৌকার একটু দূরে, হালকা একটু দূরে একটু বড় বোয়াল মাছ, মানে পানির হালকা একটু নিচে আপসা আপসা আলোতে দেখতেছে একটা বোয়াল মাছ তাদের নৌকার আগ দিয়ে চলে যাচ্ছে। বাট আর কি যারা কুচ দিয়ে মাছ মারে তারা জানেন আগেই সবসময় মানে মাছটা মারে না, যখন তাদের টার্গেট, যাদের নিশানা না আসে ততক্ষণ তারা মারে না। সেই দেখা যায় কি নৌকার সামনে সামনে যতটুকু স্পিডে তারা নৌকা চালায় ততটুকু স্পিডে মাছটাও যায়। এরকম করতে করতে একসময় সামনের দিকে চলে যায়, যাচ্ছে 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 অনেক দূর চলে যায় এইভাবে। তো মারতে পারে না, ধীরে ধীরে যাওয়ার কারণে একসময় হয়তো ইজাই তার ভাইকে বলে, ভাই একটু জোরে চালা, সামনে একটা বড় মাছ দেখতেছি, আর নৌকাটা একটু জোরে চালা। তো সে নৌকাটা একটু জোরে চালাচ্ছে, জোরে চালাতে চালাতে একসময় আর কি নিশানায় চলে আসে। তখন ইজাই করে কি মাছটাতে কুচ নিক্ষেপ করে। নিক্ষেপ করার ফলে দেখা যায় সে বুঝতে পারে আসলে যে মাছটা মানে ভিজছে আর কি, কুচে আটকে গেছে মাছটা। তো তখন সে ধীরে ধীরে মানে কুচটা উপরে নিয়ে আসবে। যখন সে ধীরে ধীরে কুচটা উপরে নিয়ে আসে তখন দেখতে পায় যে আসলে ওটা মাছ না, তার কুচের সাথে একটি লাশ, কাপড়ে কাপড় পেঁচানো একটা লাশ উঠে আসছে। তো তাৎক্ষণিক সে দেখে অনেক ভয় পায়। ভয় পাওয়ার কারণে সে তখন মানে কি করবে বুঝতে পারছে না। সে তার ভাইকে বলে যে নৌকাটা ঘোরা। বলে কেন? নৌকাটা ঘোরা, আজকে আর মাছ মারবো না, ভাল লাগতেছে না, একটা মাছের পিছনে এখন ঘুরতেছি। কোনো কথা না বলে তার ভাইকে শুধু বলে যে নৌকাটা ঘোরা, আচ্ছা যা হয়েছে আর মারবো না, অনেক হয়েছে, এই বলে সে নৌকাটা ঘোরায়। এবং ঘোরার পরে তারা বাড়িতে চলে আসে, আর কোথাও দেরি করে না, যেহেতু ভয় পাইছে সেহেতু আর কোথাও দেরি করে না। তখন বাসায় চলে আসার পরে সেই রাত থেকেই অনেক জ্বর পরে সকালে সবাই জিজ্ঞেস করে কিভাবে কি জ্বর টর হলো কেমন। পরে সবাইকে বলে, ঘটনা খুলে বলার পরে অনেক কবিরাজ দেখায়। তখন তাৎক্ষণিক ভয় পায়, অনেক করে, কিন্তু ধীরে ধীরে সে অনেক জ্বর এবং সারা গাও ফুলে যায়, একদম ফুলে যায়, ফুলে অনেক মোটা হয়ে যায়, অনেক ফুলে যায়। ফুলতে 3 দিনের মাথায় সে মৃত্যুবরণ করে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটি আসলে যদি ভালো লাগে শেয়ার করবেন লিসেনার্সদের কাছে। আর ফার্স্ট টাইম যেহেতু ঘটনাটি পড়াচ্ছি, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ঘটনাটা আপনি পড়ে শোনাবেন। আশা করি এই ঘটনা শেয়ার করার মতো না, আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনাবেন, তাহলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তিনি লিখছেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও মহান রাব্বুল আলামিনের দোয়ায় ভালো আছি। আমি ভূত এফএমের একজন ভক্ত এবং এখন পর্যন্ত ভূত.com-এর সাথে আছি। আমি এই প্রথম ঘটনা লিখছি আপনাকে, লেখার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাকরির কারণে ব্যস্ত থাকি বিধায় স্টুডিওতে আসতে পারবো না, তাই ঘটনাটি ভালো লাগলে লিসনারদের সাথে পড়ে শোনানোর অনুরোধ করছি। প্রিয় রাসেল ভাই, যে ঘটনাটি আপনি পড়েন সেটাই আপনার কণ্ঠে সুন্দর এবং ভয়ানক লাগে। অতিরিক্ত কথা বলে ফেললাম, এই কারণেই ক্ষমা চেয়ে নিচ্ছি। পারিবারিক সমস্যার কারণে আমি ছদ্মনাম ব্যবহার করছি। যাই হোক, ঘটনাতে যাওয়া যাক। আমি হৃদয় হোসেন, আমি জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের কোনো একটি গ্রামে বাস করি। সময়টা 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে, আনুমানিক 23 কিংবা 24 তারিখটা এখন সঠিক মনে নেই আমার। তখন আমি 9ম শ্রেণীর ছাত্র। সকালে সুন্দর করে গোসল করে খেয়ে দিয়ে আমার সাইকেলটি নিয়ে স্কুলে যাই। এখানে আমার গ্রামের বর্ণনাটা দিয়ে দিই। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা প্রাইমারি স্কুল রয়েছে। স্কুলের উত্তর এবং পূর্ব দিকে গ্রামের সকল বাড়িঘর রয়েছে। স্কুলের দক্ষিণ পাশে হাতে গোনা কয়েকটা বাড়িঘর। তারপরে রয়েছে বিশাল বড় ঘন জঙ্গল, যা দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। পশ্চিমে স্কুলের ছোট একটি মাঠ, আর মাঠের গা ঘেঁষে চলে গেছে তুলসী গঙ্গা নদী। নদীটা পার হলেই হিন্দুদের পাড়া, আর আমার স্কুলে যেতে হবে ঠিক এই দিকেই, অর্থাৎ
পশ্চিমে। হিন্দু পাড়া পার হলেই ধুধু মরুভূমির মতো খোলা মাঠ, প্রায় 2 কিলোমিটার। সেই মাঠের মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে সরু এক মেঠো পথ, আর সেটা পেরোলেই সবুজ একটি গ্রামের দেখা মেলে। এই গ্রামটির নাম হলো হেলকুন্ডা। এখানে ছোটখাটো একটা বাজারও আছে, হেলকুন্ডা বাজার নামেই পরিচিত, আর তার পাশেই আমাদের স্কুল। যাই হোক, আজ আমাদের স্কুলের মাঠে একটা বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। মূলত আজ থেকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হবে। বলে রাখা ভালো, আমাদের এখানে স্থানীয়রা ওয়াজ মাহফিল বা ইসলামী জলসাকে আঞ্চলিক ভাষায় সভা বলে থাকে, আর বিশেষ করে শীতকালীন বা শীতের রাতের দিকে এই আয়োজনটা খুব প্রচলিত। তাই স্কুলও তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা সবাই বলল আজ আমাকে বাসায় যেতে দিবে না। তারা বলল সব বন্ধুরা মিলে রাতে ঘোরাঘুরি, আড্ডা দিব, খুব মজা হবে। আমি তাদেরকে বুঝিয়ে বললাম আজ বাসায় যেতেই হবে, কারণ বাসায় আমারও কিছু কাজ আছে, সেটা সেরে না হয় কাল আসবো। সভা তো আজই শেষ না, কালকেও আছে, সমস্যা কোথায়? এতে করে সবাই সম্মতি দিল, আর আমিও বাসায় চলে আসি। পরদিন মার কাছ থেকে কিছু টাকা নিয়ে বিকেলে রওনা দিলাম হেলকুন্ডা সভার উদ্দেশ্যে। আমার আজও মনে আছে, দিনটি ছিল বৃহস্পতিবার। মা চেঁচিয়ে বলল, তুই কি ওখানে স্কুলে বন্ধুর বাসায় থাকবি নাকি চলে আসবি? আমি বললাম দেখি কি করা যায়। মা আবার বলল, যদি বাসায় আসিস সকাল সকাল আসবি, বেশি রাত করবি না। এদিকে গ্রামের আরো অনেকেই সভার উদ্দেশ্যে যাচ্ছে সেখানে, এই জন্য সাইকেলটা নিয়ে তাদের সাথে আমিও হেঁটেই রওনা দিলাম। যদি বাসায় আসি তাদের সাথেই আসবো। বলে রাখা ভালো, আমি ছোট থেকেই কারো বাসায় থাকতে পছন্দ করতাম না, তবে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন সময় হয়ে গেছে টের পাইনি। হঠাৎ করেই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:50। হায়, আমার সাথে যারা এসেছিল তারা সবাই আগেই চলে গেছে। তুষার বলল, তুই এক কাজ কর, সাজুদের বাসায় থাক, না হয় আমার সাথে থাক আমার বাসায়। আমি বললাম, দোস্ত, আমাকে বাসায় যেতে হবে, যে করে হোক আমি বাসায় যাব। আমার এমন জেদ দেখে মানিক, সাজু, তুষার বলল, তাহলে আমরা তোকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। একসাথে কিছুটা দূরে এসে মানিক বলল, দোস্ত, এখান থেকে একা যেতে পারবি না? আমি হ্যাঁ বলে তাদের বিদায় দিয়ে হাঁটতে লাগলাম। সাজু বলল, দোস্ত, সাবধানে যাস। মাঠের মাঝে রাস্তা থাকার কারণে মাঠটি 2 ভাগ হয়ে গেছে, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য রাস্তার মাঝে মাঝে সাঁকো বা ব্রিজ করা হয়েছে। মাঠের মাঝখানের রাস্তায় যে ব্রিজ, এটা সবগুলোর চেয়ে বড় আর উঁচু। এখানে এসে মনে হতে লাগলো 2 কানের কাছে ঠান্ডা হাওয়ার মতো কিছু শোঁ শব্দ করেই যাচ্ছে। সেদিকে না খেয়াল করে সেখানে এগিয়ে যেতে থাকি। অবশেষে হিন্দু পাড়ায় এসে পৌঁছালাম। আমি অবশ্য আগে থেকেই ডান পিঠে দুষ্টু প্রকৃতির হওয়ায় কোনো কিছুতে ভয় পেতাম না। একাই রাতে চলাচলের অভ্যাস ছিল, তাই কোনো সমস্যাও হয় না। আর একটা বিষয় হলো, শীতের সময় আমাদের নদীতে কোনো প্রকার পানি থাকতো না। অনেক সময়ে নদীর শুকনো বালির মাঝে গ্রামের সব ছেলেরা মিলে ফুটবল খেলতাম। আজও নদী শুকনো, চাঁদের আলোয় চকচক করছিল বালির কণা। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, ভাবছি নদী পার হলেই বাসার নিকটে। নদী পার হয়ে স্কুলের মাঠে দাঁড়াতেই দক্ষিণ দিকে নজর পড়ল। জঙ্গলের মাঝে নদীর কিনারা ঘেঁষে অনেক আগের ও পুরনো 2টি শিমুল গাছের দিকে। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। 2 শিমুল গাছে 2 মানুষের মতো কোনো অবয়ব গাছের মাথায় বসে পা 2 ছড়িয়ে রেখেছে নদীর বালিতে। তাদের মাথার চুল তাদের বিপরীতে গাছপালার ওপর দিয়ে বিছিয়ে রেখেছে। তারা একে অন্যের হাত ধরে আছে। আমি তাদের মুখমণ্ডল দেখতে পাচ্ছিলাম না, কারণ তারা এতটাই প্রকাণ্ড, মনে হচ্ছে মেঘগুলোর ওপরে তাদের মুখমণ্ডল। তাদের পরনে সাদা পোশাক, তাদের শরীরে শুধু পাই দেখলাম, তা দিয়ে যেন আলো চমকাচ্ছে। আর আমার নাকে যে সুবাস ভেসে আসছিল, মনে হচ্ছিল কোনো খুশবুর বাজারে আছি। এমন তীব্র ও সুন্দর গন্ধ আমি আজও পাইনি। এদিকে ভয়ে আমার গা ঘেমে স্রোত বয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন নদী থেকে গোসল করে আসলাম। ধীরে ধীরে যেন পাথর হয়ে যাচ্ছি। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই যেন কাজ করছে না। দেখতে দেখতে কখন সেন্সলেস হয়ে গেছি নিজেও জানি না। যখন চোখ খুলি তখন দেখি আমি বিছানাতে শুয়ে আছি। কি আশ্চর্য!
রুমে এসেছি কি করে? রাতে কিভাবে বাসায় আসছি? মার কাছে জানতে চাইলে মা রেগে চেঁচিয়ে বলেন আমি নাকি অনেক রাতে এসে দরজা খুলে চেয়েছি, তারপর সোজা রুমে গিয়ে শুয়ে পড়েছি। আমি কিছুতেই সব মিলাতে পারছি না। ঘটনা এখানেই শেষ নয়। আমাদের 3টি গরু ছিল, 2টি বলদ, একটি সাদা, একটি লাল আর একটি গাই গরু। গ্রামে যাদের বাসা তারা সবাই বলতে পারবে যে গরু দুধ দেয় তাকে গ্রামের ভাষায় গাই বলে। আর গ্রামের গরু ছাগল দিনের বেলা সচরাচর বাড়ির বাইরে বাঁধা থাকে এবং সন্ধ্যা হওয়ার আগে তাদের গোয়ালে রাখা হয়। আমাদেরও বাড়ির বাইরে তেমনি খড়ের ছাউনি দিয়ে গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। সন্ধেবেলা আমি গরু তুলেছি গোয়ালে। সাদা গরু যখন নিতে গিয়ে খুঁটি থেকে মাত্র দড়িটার গিট খুলেছি, তখনই গরুটা কি দেখে যেন দিক বিদিক হারিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দিল। এমনটা দেখে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি চিৎকার করে ডেকে বললাম, বাবা, সাদা গরুটা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। বলেই আমিও গরুর পেছন পেছন দৌড় দিলাম তাকে ধরার জন্য। কিন্তু ততক্ষণে গরুটা জঙ্গলের গভীরে চলে গেছে। এসব জঙ্গলে একমাত্র শিয়াল ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী থাকে না। তাই কিছু না ভেবে আমিও জঙ্গলের ভেতরে চলতে লাগলাম। যেতে যেতে জঙ্গলের এক পাশে ফাঁকা কয়েকটা পতিত জমি ছিল, সেখানে পৌঁছালাম। এবং এখানেই ছিল ভয়ানক নদীর জোড়া বাঁক, যা নদীর উত্তর দিক থেকে এসে পূর্ব দিকে 100 গজ গিয়ে আবার দক্ষিণে চলে গেছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে জোড়া দও বলে। এই দও নিয়েও একটি ঘটনা আছে, সেটা না হয় পরে একদিন জানাবো। নদীর 2 ধারেই রয়েছে বড় বড় বাঁশঝাড় আর ঘন জঙ্গল। আশেপাশে কোনো বাড়িঘর নেই। দওয়ের ওই পারে হিন্দু পাড়াতে কয়েকটি বাড়িঘর থেকে দূরের মিটমিটে আলো দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু এটা গ্রাম, তাই সন্ধ্যা হতে না হতেই সবাই ঘরে চলে যায়। নদীও অনেক গভীর আর 2 পাশে ঘন জঙ্গলের কারণে কোনো চাঁদের আলো পৌঁছায় না। হাতে কোনো লাইট নেই। এখন সন্ধ্যা গড়িয়ে রাত, আর অর্ধ চাঁদের আলোয় শুধু এই ফাঁকা জায়গায় একটুখানি আলোকিত হয়েছে। আমি চারিদিকে তাকালাম, কোনো দিকেই গরুটাকে দেখতে পেলাম না। গরুটা যেহেতু সাদা, তাই অল্প আলোতেও সহজেই দেখতে পাওয়ার কথা। কিন্তু এখানে কোনো গরুই নেই। জঙ্গলে আমি খুব ছোট্ট থেকেই চলাচল করে আসছি, তাই জঙ্গলের সব রাস্তা আমার জানা। পথ চলতে অসুবিধা হবার প্রশ্নই ওঠে না। আমি সামনে না এগিয়ে উল্টো দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে ঠিক করি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি জমির 4 কোণায় জঙ্গলের ধার ঘেঁষে 4টা শেয়াল দাঁড়িয়ে আমার চারিদিকে ঘিরে রেখেছে। ভাবতেই গা শিউরে ওঠে। শেয়ালগুলো সাধারণ শেয়াল না, কারণ বড় সড়ো বাছুরের সমান তাদের দেহ। জঘন্য রকমের কালো, শুধু চোখ দুটো রক্তের ন্যায় আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। দেখে মনে হচ্ছে আমার ওপর তারা ভীষণ ক্ষিপ্ত, আর তাদের শরীর থেকে আসা জঘন্য রকম মাংস পচা গন্ধ ক্রমশই বেড়েই চলছে। যেহেতু একসময় মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, জিন ভূতের বিষয়ে হুজুরদের মুখে অনেক কথা শুনেছি। সামনে এগোনোর সময় পিছে কোনোভাবেই তাকানো যাবে না। তাই সে অভিজ্ঞতা থাকার কারণে দোয়া কালাম পাঠ করতে করতে পেছনে না তাকিয়ে বাড়ির দিকে দৌড় দেই। যেহেতু জঙ্গলের রাস্তা আমার মুখস্থ, তাই দৌড়াতে কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু কানে ভেসে আসছে হাজার হাজার শেয়ালের গোঙানির শব্দ। মনে হচ্ছে তারা বন জঙ্গল ভেঙে চড়ে একাকার করে আমার পিছে পিছে ছুটে আসছে। মনে হচ্ছে আমাকে পেলে তারা ছিঁড়ে ফেলবে, আস্তও রাখবে না। ভাবছি আর প্রাণের ভয়ে দৌড়াচ্ছি। এই জায়গায় থেকে আমাদের বাসায় হেঁটে যেতে সাধারণত সময় লাগে 8 থেকে 10 মিনিট। আমি এতক্ষণ দৌড়েই চললাম, কিন্তু কোনো লাভই হলো না। আমি সামনে তাকিয়ে দেখি আমি সেই জঙ্গলের ফাঁকা জায়গার মাঝেই আছি। আমি চূড়ান্তভাবে ভয় পেয়ে যাই। একটা অদৃশ্য কণ্ঠের হাসির শব্দও শুনতে পাচ্ছি। আমি 7-5 না ভেবে আবারও বাড়ির দিকে দৌড় দিলাম। কিন্তু এবার সেই আগের মতো শেয়ালের গোঙানি, বন জঙ্গল ভাঙার আওয়াজ। কিন্তু এবার প্রচণ্ড ঝড় হচ্ছে সাথে। হঠাৎ কানের কাছে শোঁ শোঁ শব্দে একটা কণ্ঠ বলছে, চল আমাদের সাথে। একটু পর আরো শোঁ শোঁ শব্দে সে বলল, আজ বেঁচে গেলি। দেখতে দেখতে আমি আমার বাসায় এসে পড়েছি। চোখ মুখে ভয়ের ছাপ, এবং মা আমার মাথায় পানি দিয়ে দিল। মা আমাকে শান্ত করে খেতে দেয় আর বলে, কোথায় গিয়েছিলি? এত ভয় পেয়েছিস কেন? তখন কিছুই না বলে খাবার শেষ করি। আমার রুমে মাকে ডেকে মার কাছে সব ঘটনা খুলে বলি, আর এও বলি যে
সেদিন এত রাতে দরজা খুলে চেয়েছিলাম কিনা জানি না, কিন্তু আমি সেন্সলেস হয়ে স্কুলের মাঠেই পড়ে গিয়েছিলাম। কে আমাকে বাসায় নিয়ে এসে রেখেছে আমি জানি না। আম্মুও তখন এত সব শুনে ভয় পেয়ে যায়, একটু চুপ করে বলে, আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কাল সকালে তোকে এক হুজুরের কাছে নিয়ে যাব। তোর বাবা গরু পেয়েছে, বাড়ির পেছনের দিকে পুকুরের পাড়ে ওনাকে ঘাস খাচ্ছিল, যা তুই এখন ঘুমা। আমি শুয়ে ভাবতে লাগলাম, গরু তো সোজা জঙ্গলের দিকে গেল, তাহলে পুকুর পাড়ে কখন গেল? এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে এক হুজুরের বাসায় যাই। হুজুর করই মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। বয়সের কারণে তার সব চুল দাড়ি পেকে গেছে এবং তিনি ভালো একজন কবিরাজও। কারো কোনো সমস্যা হলে সচরাচর মানুষেরা এই হুজুরের কাছেই আসে। কবিরাজ আমাকে তার একটি কক্ষে নিয়ে আসলেন আর তার সামনে একটি বিশেষ চেয়ারে বসতে বললেন। আমার নাম, মাতা পিতার নাম জিজ্ঞেস করলেন। কি ঘটনা তা জানতে চাইলে আমি ওনাকে সব খুলে বললাম। সব শুনে তিনি আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন পড়লেন, আর আমার মুখের ওপর ফু দিতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। কতক্ষণ কেটেছে জানি না। তারপর ওনার আসনে বসা অবস্থায় আমার জ্ঞান ফিরে আসে এবং এক গ্লাস পানি পড়া আমাকে খেতে দেয়া হয়। আর তিনি বলেন, আর কোনো সমস্যা নেই, যদিও আবার সমস্যা দেখা দেয় তবে অবশ্যই তাকে যেন জানাই। সেদিনের মতো বাসায় চলে আসি আর মাকে বলি, মা আমি যে জ্ঞান হারালাম, তারপর কি হলো? জানতে চাইলে মা চুপ থাকে, কিন্তু আমি নাছোড় বান্দার মতো জানতে চাইলে মা বলে, তুই সভা থেকে ফেরার পর শিমুল গাছে যাদেরকে দেখেছিস তারা ছিল পরী। তারা দুজন মিলে নাকি তোকে পছন্দ করেছে এবং তুই সেন্সলেস হবার পর তারাই তোকে বাসায় দিয়ে গেছে। আর গরু খুঁজতে গিয়ে যে 4টি শেয়াল দেখেছিস তারা হলো 4টি জিন এবং সেই পরীর 4 জন ভাই। তারা মূলত তোর সাথে দেখা করতে, তোর কোনো ক্ষতি করতেই তারা এসেছিল, কিন্তু পরী দুটো বাধা দেয় তোর কোনো ক্ষতি করতে পারেনি। হুজুর আরও বলেছেন, পরী নাকি খুবই শক্তিশালী, তাই এখন কিছুই করতে পারবেন না, কিন্তু 15 দিন সময় চেয়েছেন তিনি। বলেছেন 15 দিন পর আমাদের বাসায় এসে সমস্যার সমাধান করে যাবেন। মার মুখে এসব কথা শুনে আমি পুরোই হতভম্ব হয়ে যাই। সেদিন আর কিছুই আমার সাথে হলো না। পরদিন রাতে খেয়ে দিয়ে রুমের লাইট অফ করে নিজের বিছানায় শুয়ে আছি এবং কেবলমাত্র ঘুমের আভাস এসেছে, তখনই দেখি রুমে 2টি বলের মতো গোলাকার আলো ঘোরাঘুরি করছে। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন আচমকাই সে 2টি আলো আমার বুক বরাবর এসে দাঁড়ায়। আমার মনে হলো আমি পুরোটাই যেন অবশ হয়ে গেছি। আমার পুরো শরীর যেন নড়ছে না। মনে হচ্ছে আমার শরীরের উপরে একটা কে যেন বসে আমাকে চেপে ধরে আছে। জোরে চিৎকার দিব কিন্তু কোনো লাভ নেই, গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। হঠাৎই আমার ঘাড়ের ওপর কানের কাছে ঠান্ডা শীতল নিঃশ্বাস ফেলে কেউ বলছে, আজ তোমাকে আমাদের সাথে নিয়ে যাব, তোমাকে আমাদের খুব ভালো লেগেছে, চলো তোমাকে নিয়ে আজ ঘুরে আসি। বলেই আমি বিছানা থেকে শূন্যে ভাসতে শুরু করলাম। হঠাৎ দেখলাম আমার রুমে জানালা খুলে গেল। আমি ভাসতে ভাসতে রুম থেকে বেরিয়ে জানালার এপারে চলে আসলাম। বিশ্বাস করবেন কিনা জানি না রাসেল ভাই, জানালার ওই পাশে ওইটুকু গ্রিলের ফাঁক দিয়ে কিভাবে আমি বেরোলাম আমি নিজেকেই বিশ্বাস করাতে পারছি না। জানি না কিভাবে সম্ভব হয়েছিল, আর মনে হচ্ছে এটা আমি স্বপ্ন দেখছি। আমি ভাবছি হয়তো আমি সেন্সলেস হয়ে গেলেই বেঁচে যাব, কোনো এক শক্তি আমাকে তা হতে দিচ্ছে না। আমার তো জীবন যায় যায় অবস্থা। আমি যে পরিমাণ ভয়ে আছি সে হিসেবে গা ঘেমে ধুয়ে স্রোত বয়ে যাওয়ার কথা, কিন্তু আমার গা একটুও ঘামেনি। শীতল ঠান্ডা হাওয়ায় সেই মধুর সুঘ্রাণ আমাকে মাতাল করে দিয়েছে। আচমকাই দেখি সেই জোড়া দাওয়ের পাড়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু একই আমার 2টো চোখ, আমার নিঃশ্বাস ছাড়া আগের মতোই গোটা শরীর অবশ হয়ে আছে। হঠাৎ অনুভব করি আমার 2টো হাতকে যেন ধরে আছে। দেখতে দেখতে দৃশ্যমান হয় আমার 2 ধারে 2 অপরূপ সুন্দর 2টি মেয়ে অবয়ব। এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দেখলাম। কি দেখলাম জানি না, তাদের রূপের বর্ণনা দিতে পারবো কিনা জানি না, তবে তার কাছাকাছি একটা চিত্র তুলে ধরছি। তাদের চোখ 2টো খরগোশের ছানার মতো, যেন চোখের ভেতরের মণি পরিষ্কারভাবে দেখা যায়। তাদের মুখমণ্ডল এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদের আলো দিয়ে তৈরি। তাদের চেহারায় একটু পরপর আলো ঝলক দিয়ে উঠছে, কিন্তু কানগুলো মানুষের মতো নয়, তাদের কান কাঠ বেড়ালির মতন। তাদের এত কাছ থেকে দেখে আমি সারা জীবন মনে রাখবো এইরকমই একটা দৃশ্য দেখেছি। তাদের হাত এতটাই সাদা যে মনে হচ্ছিল তাতে উজ্জ্বল কোনো কিছু জ্বলছে।
কিন্তু তাদের পুরো শরীরটাই হালকা লোমে আবৃত। তাদের মাথার চুল এত ঘন ছিল, আমাদের মাথার 10টা চুল একত্রে দড়ি বানালে যেরকম হবে, তাদের মাথার চুল অনেকটা ওই ধরনের। তাদের পা এক একজনের এক এক রকমের ছিল, একটু অস্বাভাবিক রকমেরই ছিল। কখনো সে পা হয়ে যায় গরু বা মহিষের খুরের মতো, কখনো নেকড়ে বা শেয়ালের বাঘের থাবার মতো, কিন্তু বেশিরভাগই স্বাভাবিক মানুষের মতোই আমার কাছে তারা আসতো। এবার আমার বাম পাশে থাকা পরীটি মিষ্টি গলায় আমাকে বলল, আমাদের চিনতে পেরেছ? আমরা তোমাকে যেদিন প্রথম দেখলাম নদীর মাঝে, তখনই তোমাকে পছন্দ করেছি। কি একটা অবস্থা! একজন হলে ঠিক ছিল, কিন্তু দুজনেই নাকি আমাকে পছন্দ করেছে। তারা বলল, আমরা যমজ বোন, আমাদের আরো 4টি ভাই আছে, ওরা বদজিন, ওরা সবসময় মানুষের অনিষ্ট করে, আর এখানে তোমাকে পেয়ে ওরা ক্ষতি করতে চেয়েছিল। তোমাকে আমরাই বাঁচিয়েছি। আমরা তাদের ছোট বোন হওয়ায় আমাদের খুবই ভালোবাসে তারা। আমরা যা বলি তাই মেনে নিতে বাধ্য। তোমাকে নিয়ে তাদের এখন কোনো সমস্যা নেই। এখন তোমাকে আমাদের সাথে আমাদের দেশে নিয়ে যাব, আর ভয় পেও না, আমরা সাথে আছি। বলে এই দুজন আমার হাত ধরে এবং আমি শূন্যে ভাসতে থাকি। দেখলাম বন জঙ্গল, কয়েকটি বাড়ি ঘর, গ্রাম পেরিয়ে হাসলো কোনো একটা জায়গা, একটা দয়ের পাড়ে। আমাকে দুজন দুটো হাত ধরে নিয়ে যেতে লাগলো পানির ভেতরে। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি আর ভাবছি, আজ আমার জীবনের শেষ দিন। কেননা এই পানির নিচে নিয়ে গেলে অক্সিজেনের অভাবে আমি এমনিই মারা যাব, আর লাশ কালকে নদীতে দেখবে স্থানীয়রা। আমি না নড়তে পারছি, না দৌড়াতে পারছি, মনে হচ্ছে আমি একটি জীবন্ত পুতুল হয়ে গেছি। তারপর যখন আমি হাঁটু জলে নেমে গেলাম, দেখি পানি সরে গিয়ে বিশাল বড় এক বন্ধ দরজা বের হয়েছে। সেটা খুলে গেল। ভেতরে ঢুকতেই দরজা আবারও বন্ধ হয়ে গেল। সেখানে পৌঁছে যা দেখি তা মনোমুগ্ধকর। চারিদিকে শুধুই ফুল আর ফলের বাগান। ঠিক এরই মাঝে বিশাল একটা পুরনো বাড়ি। বাড়িটা সোনা আর স্বচ্ছ কাঁচের দ্বারা তৈরি, কিন্তু বাড়িটি দেখলেই যেন মন জুড়িয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। কিরকম সেই বাড়ি আমি বোঝাতে পারবো না। আমাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরটা কি সোনার নাকি অন্য কিছু দিয়ে বানানো তাও জানি না। আমাকে একটা জায়গায় বসতে দেয়া হলো, আর অনেক রকমের ফল খেতে দেয়া হলো। একটা ফলও চিনলাম না, দেখিওনি কোনোদিন। এর স্বাদ কিরকম বলে বোঝাতে পারবো না। এক কথায় আমাকে কোনো মায়া করে রেখেছে। এভাবে কত সময় পেরিয়ে গেছে আমি জানি না, কিন্তু আমি বেশি কিছু খেতে পারছি না। এরপর অনেক পুরনো একটা খাটে আমাকে ঘুমোতে দেয়া হয়, আর মনের অজান্তে আমি সেখানে ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে, আমি দেখি আমি আমার মেঝেতে শুয়ে আছি। আমার রুমে অনেকজন মানুষ আর হুজুরও ছিলেন। মা আমার গায়ে মাথায় ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। আমি উঠে বসলাম আর মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? মা বলল, আমি নাকি 4 দিন হঠাৎ বিছানা থেকে গায়েব। সকালে আমার বাবা বাইরে বের হতে হতে আমাকে ডাক দিতে যাবে এবং আমাকে মাঠে নিয়ে যাবে কিছু কাজ করানোর জন্য। আমাদের জমিগুলো উর্বর থাকার কারণে সকল মৌসুমি ফসলে উৎপাদন করা হতো। আমার মা তখন আমাকে ডেকে দিতেই রুমে আসেন, আর তখন তিনি দেখেন রুমের দরজাটা পুরোপুরি খোলা। এই দেখে বাবাকে তিনি বলেন যে হৃদয় তো ঘরে নেই, সে কোথায় গেছে? বাবা উত্তরে বলে, না, আমি মাত্রই দরজা খুলে গরু বের করছি, সে কোন দিকে বেরোবে? আমাদের বাড়িতে 2টি দরজা আছে, একটাতে তো তালা মারা, সে বেরোবে কোন দিক দিয়ে? সারাদিন আমি না আসাতে আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাসায় এসে খোঁজ করে, কিন্তু কেউই কিছু বলতে পারছিল না। অবশেষে অতি প্রাকৃতিক কিছু ঘটেছে বলে সন্দেহ করায় হুজুরের শরণাপন্ন হয়। হুজুর কিছু আমলের মাধ্যমে জানতে পারেন আমাকে পরী নিয়ে গেছে। তখন আমার মা কান্নায় ভেঙে পড়েন, এবং আমার বাবা যখন জানতে চাইলেন এটা সমাধানের উপায় কি, তখন হুজুর বলেন, যেহেতু পরী নিয়ে গেছে সেহেতু পরীই পারবে আবার ফেরত দিতে। যে পরী নিয়ে গেছে তার সাথে আমার কথা বলতে হবে, তার জন্য আমার কিছু বিশেষ আমল করার প্রয়োজন। তাই আমাকে আরো 2 দিন সময় দিতে হবে। আমার কিছু জিনদের পাঠাবো সেখানে, দেখি তারা কোনো সাহায্য করতে পারে কিনা, তারপরে আমি আপনাদের জানাচ্ছি। তার 2 দিন পর হুজুর আসেন আমাদের বাসায় এবং তার 2টি শিষ্যকেও সঙ্গে নিয়ে আসেন এবং বলেন, আপনাদের ছেলের রুমে নিয়ে যান আমাদের, আর আমি না বলা পর্যন্ত কেউ যেন রুমে প্রবেশ না করে। এবং তিনি তার শিষ্যদের নিয়ে রুমে চলে যান। ঘণ্টাখানেক পর বের হয়ে বলেন, আমাদেরকে বাইরে কোথাও থাকার ব্যবস্থা করেন, আর এই রুমে যেন আজ রাতে কেউ প্রবেশ না করে। চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে হুজুর আমাদের রুমে আসতে বলেন, আর দেখি তুই মেঝেতে সেন্সলেস অবস্থায় পড়ে আছিস। হুজুর তখন মা বাবাকে বলেন,
এখনো বিপদ মুক্ত হয়নি। একটা তাবিজ দিলাম, আপনার ছেলের ডান হাতে বেঁধে দেবেন, আর রুমটা আমি বন্ধ করে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে বিয়ে দিয়ে দিন, তাহলে এই পরীরা আর আপনার ছেলের কাছে আসতে পারবে না এবং পরীর থেকে পুরোপুরি সে মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করেছি, এখন আমার একটা সন্তানও হয়েছে, তার বয়স 3 বছর। ঘটনাটি সংক্ষেপে লেখার জন্য অনেক ঘটনা কেটে ছেটে লিখেছি, তারপরও ঘটনাটি দীর্ঘ হয়েছে, এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না কেমন লাগলো আপনাদের। এটি হলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া 100% সত্যি ঘটনা, যার চিহ্ন এখনো আমার শরীরে রয়ে গেছে। সবশেষে আবারও ধন্যবাদ প্রিয় রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। ঘটনা যদি সিলেক্টেড হয় তবে রাসেল ভাই আমাকে জানাবেন, আর যদি না হয় তাও আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শো শুনি 2013 থেকে। আজ অবধি কখনো ঘটনা পাঠানো হয়নি, আজ প্রথম ঘটনা পাঠাচ্ছি। জানি আপনি পড়বেন, দর্শকদের শোনাবেন তো? নাম পড়লে সমস্যা নেই। তন্ময় পাল, উত্তরা আজমপুর তার ঠিকানা, ভুক্তভোগী কৌশিক মজুমদার। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। ঘটনাটি আমার কাজিনের সাথে ঘটা। ঘটনাটি কৌশিক আমাকে যেভাবে বলেছে আমি তার মতো করে বলছি। ঘটনাটি দুর্গা পূজার মাস 2 আগে ঘটেছে, কিন্তু ঘটনার সূত্রপাত 2020 করোনার সময় থেকে। ঢাকার একটি স্বনামধন্য স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিব বিধায় পড়ালেখা নিয়ে মগ্ন ছিলাম। পরীক্ষা ঠিক যতটুকু দুশ্চিন্তা মাথায়, তার চেয়ে বড় চিন্তা ছিল সামনে দুর্গাপূজাকে ঘিরে। যাকে আমি আমার রুমে একাই ঘুমাতাম। আমার বাসার বর্ণনাটা একটু দেই। আমার বাসায় 2টো বেড, একটি ওয়াশরুম আর রান্নাঘর, ডাইনিং একসাথে অ্যাটাচ করা। 3 জনের জন্য পারফেক্ট বাসা। বাসাটার 6 তলার উপরে ছাদ, আমরা থাকি 5 তলায়। আমার রুমে একদম সিলিং ছুঁই ছুঁই পজিশনে 6-7টা পজিশনে খুব সরু মাপের জানালা রয়েছে, যা ন্যূনতম ভেন্টিলেশনেই কেবল ব্যবহৃত হতো। জানালা খুললেও এতই কম জায়গা হয় যে 2টো হাত একসাথে পাশাপাশি করে বের হওয়া যায় না। 2টো ফ্যামিলি বাদে সবগুলোই ছিল ব্যাচেলার বাসা। বিল্ডিং প্রতিদিন ঝাড় মোছার জন্য লোক থাকে। ভাবছেন এত খুঁটিনাটি ইনফরমেশন কেন দিচ্ছি? সবুর করুন, সব বুঝবেন। তবে প্রতিটি জিনিস দয়া করে মনে রাখবেন। 2020 ঘটনা 1। পুরো বাংলাদেশ করোনার ছোবলে। ব্যাচেলারদের প্রাধান্য হওয়ায় পুরো বিল্ডিং খালি ছিল, শুধু আমরাই ছিলাম। উল্লেখ্য, আরেকটা পরিবারও বাড়ি চলে গিয়েছিল। 7 তলা বিশিষ্ট ভবনে শুধু আমাদের পরিবার একা। বরাবরের মতো আমার রাতে পড়ার অভ্যাস। আমি রাতে পড়ছিলাম। আমার রুমে 3টা পার্টিশন জানালা খোলা, বাকি সব বন্ধ। হঠাৎ বাসার বাইরে 5 তলায় ঝাড়ু দেওয়ার শব্দটা শুনলে কেমন যেন মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে আমাকে শোনাতে ঝাড়ু দিচ্ছে। কিন্তু এত রাতের বেলা ঝাড়ু দেবে কে? আমি মনের ভুল ভেবে সময় দেখলাম ঘড়িতে এবং দেখলাম 3:30। একটু ঝাড়ু দেওয়া বন্ধ হলো। আমি মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম আলো নিভিয়ে। পরদিন আবারও সেই শুনিয়ে ঝাড়ু দেয়। আমি আজ একটু ভয় পেলাম, জানালা দিয়ে উকি দেব, সাহস হলো না। ঘুমাবো লাইট অফ করে। অ্যালার্মের জন্য মোবাইল হাতে নিয়ে দেখি রাত 3:30। এই 3:30 যেন পিছু ছাড়ছে না। পরদিন আবারও একই ঘটনা। এবার সাহস করে জানালায় হালকা উকি মারতেই কেমন যেন একজনের সিঁড়ি বেয়ে নেমে যাওয়ার অস্তিত্ব টের পেলাম। ভয়ার্ত চোখে বন্ধুকে ফোন দিতে যাব, দেখি সময়টা আবারও 3:30। আমি আতঙ্কে ফোন রেখে ঘুমিয়ে পড়েছি। ঘটনা 2। তখন বিল্ডিংয়ে সব মানুষ ফিরেছে। আমিও ঘটনাটি ভুলে গেছি। কি ভাবছেন সবকিছু সলভ হয়ে গেছে? না, এখনো শুরুই হয়নি। আমার কানে হেডফোন লাগিয়ে গান শুনে পড়ার অভ্যাসটা আমার আছে, তবে আমি ক্লাসিক্যাল গানের চাইতে হিপ হপ, হিন্দি রাফ টাফ গানই বেশি শুনি। ঠিক তখনই এক রাতে কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, অ্যাসাইনমেন্ট করছি, কিন্তু হঠাৎ নূপুরের আওয়াজ। আমি ভাবলাম হিপ হপে নূপুর আসলো কোথা থেকে? আওয়াজটা তীব্র হতে থাকলে আমি এক পর্যায়ে হেডফোন কান থেকে খুলে ফেলি। শুনতে পাই নূপুর পরে কেউ হাঁটছে আমারই রুমের বাইরে। কেউ যেন ফ্লোরের এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। আমি ভয় পেয়ে মোবাইলের গান বন্ধ করে মোবাইলের সময়টা দেখি 3:30। ভয় যেন আমার শরীরের রক্ত প্রবাহ দ্রুত করতে থাকে। গলা শুকিয়ে আসে। তারপর ইষ্ট দেবতার নাম নিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে কয়েক রাত একই ঘটনা ঘটল, সময় একই, অভিশপ্ত 3:30। ঘটনা 3। আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, তাই রাতে জলদি ঘুমোতে চাইলেও পারতাম না। এমনই এক রাতে ঘুমানোর চেষ্টা করছি,
ঠিক তখনই শুনতে পাই আমার রুমের বাইরে কেউ যেন বাঁশি বাজাচ্ছে। এমন সুর শোনাও বিরক্তিকর, কেমন যেন শ্বাসরুদ্ধকর ভয়াল সেই সুর। তার তীব্রতা এতই করুণ যে সেই সুর আমার হৃৎপিণ্ডকে ছিঁড়ে খাচ্ছে। মজার ব্যাপার হলো আমার দুর্ভাগ্য বিচলিত কানই শুধু সেই সুর শুনতে পাচ্ছে, আর কেউ না। আমি একটা সময় ভয় কাটাতে মোবাইলে হেডফোন লাগিয়ে মিউজিক মিডিয়াতে ঢুকে চোখ পড়ল ঘড়ির কাঁটায়, রাত 3:30। ঘটনা 4, আমি ডিপ্রেশনের চরম মাত্রায় গিয়ে প্রায় ঘুম হারা। 2020 সাল, সামনে এসএসসি পরীক্ষা। ভয়ে ভয়ে বাবা মার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। মা রীতিমতো হেসে মনের ভুল বলে উড়িয়ে দিল। উপায় না পেয়ে রাতে জানালা বন্ধ রেখে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। সেই মোতাবেক জানালা বন্ধ রেখে ঘুমালাম। এমনই এক রাতে চোখ আমার তন্দ্রাচ্ছন্ন, জানালা বন্ধ। হঠাৎ হৃৎপিণ্ডটা চিরে এক আর্তনাদ বেরোতে চাইল। আমি শুনলাম জানলার ওপাশ থেকে কেউ অত্যন্ত রাগান্বিত হয়ে আমার জানালায় বাড়ি দিচ্ছে, সাথে প্রখর নখের আওয়াজ। টিনের জানালা হওয়ায় খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাইরে কারো উপস্থিতি। অতি প্রাকৃতিক কিছু আমার জানালা বন্ধ করাটাকে মোটেও পছন্দ করেনি। তাই আবার গগনবিদারী প্রচণ্ড ক্ষোভ যেন জানালার ওপরেই মেটাচ্ছে। এখানে সবচাইতে বড় বিষয় কি জানেন? মোটামুটি 7 ফুটের কাছাকাছি না পৌঁছলে সেই জানালায় আঁচড় কাটা তো দূরের কথা, ছোঁয়াটাও আকাশকুসুম ভাবনা। আমি প্রচণ্ড ভয়ে ফ্ল্যাশ লাইট চেপে লাইটের সুইচ খুঁজতে মোবাইলে হাত দিয়ে দেখি, হে কি, রাত 3:30। অনেক কষ্টে ইষ্ট দেবতার নাম স্মরণ করে নিজেকে শান্ত করলাম। ঘটনা 5, প্রতিদিন রাতে জানালা বন্ধ করে ঘুমোলে শরীর হাঁসফাঁস লাগে। তাই বাবা নিতান্ত ধমক দিয়ে জানালা খুলে ঘুমানোর আদেশ দেন। যেই কথা সেই কাজ। আমি জানালা বন্ধ করে শুলাম ঠিকই, কিন্তু বাবা এসে জানালা চেয়ারে দাঁড়িয়ে খুলে দিলেন। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই জানালার মধ্যে কিছু একটা বাড়ি খাওয়ার শব্দে আমি লাফিয়ে উঠি। কিছুক্ষণ পর আমি আমার মাথা, ঘাড়ে, আষ্টে পৃষ্ঠে কিছু ছোঁয়া পেতে থাকি। তারপর হঠাৎ ফ্যানে কোনো কিছুর আটকে পড়ার বিকট শব্দ। লাফিয়ে উঠে দৌড়ে বাবাকে ডাকতে যাব। মোবাইলের আলো জ্বালালে চোখ পড়ে ঘড়িতে, এ কি, 3:30। বাবাকে চিৎকার করে ঘুম থেকে জাগাই। আর্তনাদে বলতে থাকি, আমাকে বাঁচাও। তিনি আমার সাথে আমার রুমে এসে লাইট জ্বালিয়ে আটকে ওঠেন। সাথে আমিও দেখতে পাই একটি বাদুড় মরে পড়ে আছে বিছানায়। কেন বলেছিলাম শুরুতে এই জানালায় মানুষের হাত পাশাপাশি বেরোয় না? তাহলে এত বড় বাদুড় ঢুকলো কি করে? বাবা বাদুড়টিকে বাইরে ফেলে আসলেন। মাকে বলে আমার রুমে পুজোর ধূপ প্রতিদিন দেওয়ার ব্যবস্থা করলেন। কিছুদিনের স্বস্তিও পেলাম। কি ভাবছেন? আমিও এমনটাই ভেবেছিলাম যে হয়তো এখানে শেষ, কিন্তু না, ভয়ানক টুইস্ট অপেক্ষা করছিল আমার জন্য। ঘটনা 6, আমার মামার বাড়ি খালের অপর পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ বিদ্যুৎ চমকিয়ে ঝলকানিতে দেখা একগাদা বাদুড় উড়ে উড়ে আমার পায়ের কাছে এসে পড়ছে মৃত অবস্থায়। পালাতে এক পা এগুতে কিছু একটা লেগে পড়ে গেলাম। নিজেকে সামলে উঠে দেখি পাশে এক অদৃশ্য অবয়ব ঝাড়ু দিচ্ছে। তৎক্ষণাৎ মনে হলো এত রাতে মাটি ঝাড়ু দিচ্ছে কে? মুহূর্তের মধ্যেই যেন ঘুটঘুটে অন্ধকার আমাকে গিলে খেতে চাইল। প্রাণপণে ছুটতে চাইছি, কিন্তু কোনো এক অশুভ শক্তি যেন আমাকে জাপটে ধরেছে। হঠাৎই আমার পেছন থেকে ভেসে উঠল সেই ভয়ঙ্কর লোমহর্ষক বাঁশির মৃত্যু সুর, যা মুহূর্তের মধ্যে আমার চিত্ত চিরে খাচ্ছিল। পেছন ফিরতেই দেখি সেই বাঁশির সুরে কে যেন নাচছে, পায়ে নুপুর পড়ে। ক্রমশ আমার সাথে ঘটা ভাঙা ভাঙা ঘটনাগুলো যেন এক মুহূর্তে সাজানো সিনেমার মতো ঘটতে থাকলো। না, অনেকক্ষণ পর পায়ে দৌড়ানোর একটু শক্তি জন্মেছে বোধ হয়। হে ঈশ্বর, রক্ষা করো আমায় বলে প্রাণপণে ছুটতে লাগলাম। কতটুকু ছুটেছি, কোন দিকে ছুটেছি জানি না, শুধু এটুকু জানি নিজের সর্বোচ্চটা দিয়ে যমদূতের নৃশংস হাত থেকে নিজের রক্ষার্থে ছুটেছি। অনেক ছুটে ক্লান্ত আমি দাঁড়িয়ে পড়লাম। কি ভাবছেন হে যাত্রায় বেঁচে গেছি? আপনাকে ভুল প্রমাণ করে দিতেই হয়তো সেই সময়ে বিশাল এক নারী ছায়ামূর্তি আমার সামনে প্রকট হলো। কি ভীষণ তার চাহনি, কি বিশ্রী তার চেহারা! তার হাসিতে লুকিয়েছিল নির্মম মৃত্যুর এক করুণ নিমন্ত্রণ। তার চোখ যেন কালবৈশাখীর তাণ্ডবে উঠছিল। হঠাৎই নারী মূর্তিটি আমার পানে দৌড় দিল। আমিও প্রাণপণে জীবন বাঁচাতে দৌড় দেই। নিজেকে বোঝাতে কেন যেন হাতে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে লুটিয়ে পড়ি।
3:30, হাঁস ফাঁস করে লাফিয়ে উঠে ঘুম ভাঙে আমার। কি এক ভয়ঙ্কর স্বপ্ন। গলা শুকিয়ে কাঠ, কাঁপা কাঁপা হাতে মোবাইল নিলাম, টর্চ জ্বেলে জল খাবো। মোবাইলটা চাপতেই দেখি তখন 3:30। আমার সাথে হয়ে যাওয়া এসবের কোনো সদুত্তর আমার কাছে নেই, জানার খুব আগ্রহ। স্বপ্নের শেষাংশে নারী মূর্তিটির কোনো অবস্থান আমার রুমে এখনো অবধি টের পাইনি। তবে কি তার উপস্থিতি আমার এ যাবৎকালের সর্বোচ্চ অভিশাপ হয়ে আসবে? আমার ঘটনার সঠিক সলিউশন কারো কাছে থাকলে আমাকে জানাবেন। আমিও বাঁচতে চাই, আরও অনেকগুলো বছর বাঁচতে চাই। জানি না এই স্বাদ মিটবে কিনা জীবনে। আমার জন্য আশীর্বাদ করবেন, এই বলে এক রোমহর্ষক বর্ণনা শেষ করল কৌশিক। আমি যেন তার চোখ মুখে এক ভয়ের কালো ছাপ দেখতে পাচ্ছিলাম। আপনার শুভাকাঙ্ক্ষী কৌশিকের পক্ষ থেকে তন্ময় পাল। লিখতে বসেছি। ঘটনাটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা শহরের জয়ভোগা গোরস্থানের ঘটনা। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2018 সালে ঘটে ঘটনাটি। ঈদের আগের দিন রাতের ঘটনা। আমার বয়স যখন 12 বছর, তখন থেকেই আমি মসজিদে রমজান মাসে 30টি রোজা রাখতাম আর রাতে তারাবি পড়ে মামার সাথে মসজিদে থাকতাম। আমার মামা হলেন মুয়াজ্জিন, আর নাজাতের 10 দিন আমি এতেকাফে থাকতাম। তো যারা এতেকাফে থাকে তারা ঈদের একদিন আগে চাঁদ দেখার পর বাড়ি ফিরে যায়। তো আমি প্রতিবারের মতো মসজিদে 10 দিন থাকার পর বের হলাম। বেডিং নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি যাওয়ার পর দেখলাম আব্বু আমার জন্য একটা পাঞ্জাবি কিনেছে। পাঞ্জাবিটা পরে আমার গায়ে অনেক ঢিলে ঢিলে লাগছিল। তো আমি আম্মাকে বললাম, আম্মা এই পাঞ্জাবিটা আমার অনেক ঢিলা হচ্ছে, তাই বাজার থেকে সেলাই করে নিয়ে আসি। আর অনেক দিন বাজারে যাওয়া হয়নি, তাই একটু ঘুরেও আসি। আম্মা বলল, যাও, বেশি রাত করো না। আমি সাইকেলটা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। তো আমি পাঞ্জাবি সেলাই করতে করতে অনেক রাত হয়ে গেল, 12টার মতো। কারণ ঈদের আগের দিন রাতে বাজারে অনেক ভিড় থাকে। তার কিছুক্ষণ পর আব্বা আমাকে ফোন দিল, লিখন তুমি কোথায়? আমি বললাম, আব্বা আমি বাজারে আছি, পাঞ্জাবি সেলাই করে বাসায় আসছি। আব্বা বলল, ঠিক আছে, চলে আসো তাড়াতাড়ি। তো আমার পাঞ্জাবি সেলাই করার পর আমি বাড়ির দিকে সাইকেল দিয়ে টান দিলাম। আমার বাড়ি যাওয়ার 2টা রাস্তা আছে, একটা গোরস্থানের পাশ দিয়ে আর একটা বাজারের মধ্য দিয়ে। তো সেই দিন বাজারে অনেক ভিড় হওয়ায় আমি গোরস্থানের রাস্তা দিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। তখন রাত 12:15। তো আমাদের গোরস্থানের উত্তর পাশে একটি বিল আছে, তারপরে গোরস্থান, আর গোরস্থানের পশ্চিম পাশে রাস্তা চলে গেছে। আমি যখন বিলের রাস্তার কাছে আসছি তখন হঠাৎ করেই ঝড় শুরু হলো আর অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। আমি ভাবছি ব্যাপার কি, আকাশ তো পরিষ্কার ছিল, হঠাৎ মেঘ কোথা থেকে আসলো আর এত বাতাস? রাস্তায় কেউ ছিল না, একদম ফাঁকা। তারপর আমার কাছে একটা স্মার্টফোন ছিল, সেটা নষ্ট হওয়ার ভয়ে আমি গোরস্থানের সীমানা দেয়া ওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালাম, যেন মোবাইলটা কিছু না হয়, আমি যেন পানিতে না ভিজি। এই ভেবে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পর গোরস্থানের ভেতর থেকে অনেক ধরনের শব্দ আসলো আমার কানে। গোরস্থানের ভেতরে যে বাঁশ আছে সেই সব বাঁশ মটমট কটকট করছে, শেয়াল ডাকছে। আমি ছোটবেলা থেকে অনেক সাহসী, তাই আমার ভয় লাগছিল না। আমি ওদিকে পাত্তা দিচ্ছি না। আমার সামনে একটি আম বাগান আছে, যেটা গোরস্থানের একটি অংশ, মাঝখান দিয়ে রাস্তা, তার পাশে গোরস্থান। ঝড়ের বাতাসে গাছ থেকে আম পড়ছে, তাই দেখে আমি ভাবলাম যাই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসি। আমার কাছে একটি ব্যাগ ছিল, আমি দৌড়ে আম কুড়াতে লাগলাম আর ব্যাগের ভেতরে ভরতে লাগলাম। তারপর হঠাৎ দেখি গোরস্থানের ভেতর দিয়ে একটি মানুষ ছাতা নিয়ে গেটের দিকে আসছে। আমি এই দেখে ভাবলাম, যাক, একটা মানুষ পাওয়া গেল। আমি দৌড়ে সাইকেলটা নিয়ে ওই মানুষটার দিকে ছুটলাম। আমি বললাম, আঙ্কেল একটু দাঁড়ান। আঙ্কেল আমার দিকে তাকাচ্ছেই না। আমি ওনার ছাতার নিচে আসলাম। ওনার মুখটা আমি ঠিক মতো দেখতে পাইনি, অনেক অন্ধকার ছিল। ওনার চুল অনেক বড়, কালো জব্বা টাইপের কিছু একটা পরেছিলেন তিনি। আমি বলছি, আঙ্কেল আপনার বাসা কোথায় আর কত দূর যাচ্ছেন? তো লোকটি কোনো কথা বলছে না। তো আমিও কথা বললাম না, না বলে লোকটার সাথে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পরে আমার চোখ লোকটার পায়ের দিকে গেল। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। পাগুলো ঠিক মানুষের পায়ের মতো না। 2টো পায়ের অবস্থায় বুঝতে পারলাম দেখে যেটা মানুষের মতো না। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়লাম, বুকে ফু দিলাম আর ভাবলাম ও কি বুঝতে পেরেছে আমি ওর পা দেখে ফেলেছি। কিছুক্ষণ পর মাঠের মধ্যে একটা রাস্তা আছে, অবয়বটা মাঠের মধ্যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে কোনো কথা না বলেই। আমিও হাঁটা ধরলাম। তার কিছুক্ষণ পর ও যখন মাঠের মধ্যে চলে গেল তখন পেছনের দিকে, মানে আমার দিকে মুখ ঘোরালো।
আমি ওর মুখ দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখে রীতিমতো ঘাবড়ে গেছি। ওর মুখটা ঠিক কেমন যেন একটা প্রাণীর মতো, চোখ দুটো লাল মনে হচ্ছে। আমাকে দেখে ওর মুখে একটা হাসি ফুটেছে। তারপর আমি ওর দিকে লক্ষ্য করলাম, ওর শরীর পরিবর্তিত হচ্ছে, আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত একটা প্রাণীর আকার নিচ্ছে। ও হাসছে এবং লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আমি ভয় পেলেও তখনও আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম জোরে জোরে। তখনও রাস্তা পরিবর্তন করে ও অন্যদিকে চলে গেল। আমি তখন সাইকেলের ওপরে উঠে গায়ের যত শক্তি আছে তত শক্তি দিয়ে সাইকেলটি প্যাডেল করতে লাগলাম। টানতে টানতে 3 রাস্তার মোড়ে পৌঁছালাম। তখন বৃষ্টি ঝড় একদম কমে গেল। আমি তারপরে টান দিতে লাগলাম। আমি মনে করছি যে আর কিছু ঘটবে না, তাই ভেবে সাইকেল চালাতেই লাগলাম। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার পাশে একটি তাল গাছ আছে। তো আমি যখন খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছি তখন তাল গাছটা হঠাৎ পড়ে গেল রাস্তার ওপরে। মনে হচ্ছে কেউ ঠেলা মেরে তাল গাছটাকে ফেলে দিল। আমি তাল গাছের ওপর দিয়ে সাইকেলটাকে উঁচু করে তুলে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি তাল গাছটি আবার আগের মতো সোজা হয়ে যাচ্ছে। আমি এটা দেখে অবাকও হয়েছি, ভয়ও পেয়েছি। তখন আমি এটা দেখে তাড়াতাড়ি করে সাইকেল টান দিয়ে চলে যাচ্ছি এবং আমার সাইকেলের চেন পড়ে যায় ওই মুহূর্তে। আমি তাড়াতাড়ি করে সাইকেলের চেনটা ঠিক করি। ঠিক করার পর আমি যখন সাইকেলটি সামনে দিকে এগিয়ে নিতে গেছি হঠাৎ একটা মহিলা চলে আসে। তখন মহিলাটি আমার দিকে তাকালো। মুখটা দেখে আমি তো অনেক ভয় পেয়ে গেছি। ওর মুখটাও একটা প্রাণীর মতো। আমি আয়াতুল কুরসি পড়ছি, একটা জিনিস লক্ষ্য করছি, সে আমাকে দেখে কেমন যেন একটা হাসি দিচ্ছে এবং সে বলছে আজকে সে আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আর ওই মহিলা অবয়বটি আমার দিকে আসতে থাকে। আমি ভাবছি আজকে মরণ নিশ্চিত। রাস্তার পাশে একটি পুকুর আছে। পুকুর থেকে হঠাৎ দেখি হাতির সুরের মতো বড় বড় সুর ওই মহিলার অবয়বটিকে পেঁচিয়ে পানির মধ্যে নিয়ে গেল। তখন এটা দেখে আমি অনেক ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাই। হঠাৎ পেছন থেকে একটা হুজুর আমাকে ডাকছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম চেহারা অনেক সুন্দর, মুখে দাড়ি, মাথায় টুপি, হাতে তসবি। উনি বলছেন, বাবা কি করছো, তুমি এখানে কেন? আমি হুজুরকে দেখে একটু শান্তি অনুভব করছি। যাক, একজনকে পাওয়া গেল। আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। এই ঘটনা শুনে উনি বললেন, বাবা কিছু জিন থাকে শুধু ভয় দেখায় আর ক্ষতির চেষ্টা করে। যেহেতু ওরাও আল্লাহর সৃষ্টি, তাই ভয় করো না, আল্লাহর নাম নিয়ে চলতে থাকবা, তাহলে তারা কিছু করতে পারবে না। এই বলে বলল, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ওনার সাথে গল্প করতে করতে আমি আমার বাসার কাছে চলে আসি। তারপর তিনি আমাকে বললেন, এবার তুমি যাও, আর ভয় নেই। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। সামনে একটু এগোলাম। মনে পড়লো লোকটার বাড়ি কোথায় জিজ্ঞেস করা হলো না, তাই পেছনে ঘুরে তাকিয়েছি। অবাক হয়ে গেছি, দেখলাম আমার পেছনে কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। আমি তাড়াতাড়ি বাড়ি আসলাম। অবাক করা বিষয় হলো এত ঝড় বৃষ্টি হলো, আমার বাড়ির সামনে কোনো পানি নেই। মনে হচ্ছে ঝড় তো দূরের কথা, পানিও হয়নি। তারপরে আমি ঘরে ঢুকলাম, দেখলাম আম্মু টিভি দেখছে, আব্বু শুয়ে আছে। আর একটা অবাক করা বিষয়, আমার গায়ে কোনো পানি নেই। আমি আম কুড়ালাম, সেই আমও নেই। আম্মাকে কিছু না বলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ফজরের নামাজের পর আমি হুজুরকে সব খুলে বললাম। হুজুর আমাকে বলল, যে অবয়বটা তোমার ক্ষতি করতে চেয়েছে সেটা খারাপ জিন, আর যে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে সে একটা ভালো জিন। তুমি ভয় পেতে পারো, তাই তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে আরও ভয়ঙ্কর ঘটনা আছে, সেগুলো আমি পরে পাঠাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লিখুন কুষ্টিয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতো ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি সিফাত বলছি কিশোরগঞ্জ জেলা থেকে। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ঢাকার বাইরে থাকায় আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না। আমি এর আগেও একটা ঘটনা শেয়ার করেছিলাম, হয়তো কোনো কারণে সেটা প্রচার করা হয়নি। চেষ্টা করব আজকে ভালোভাবে লেখার। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2018। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ছোটবেলা থেকে আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি। আমি আমার নানার সাথে সবসময় থাকতাম। আমার নানা অনেক আমল করতেন, আর নানার সাথে থাকায় আমারও 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। এলাকায় আমার নানাকে সবাই চিনত এবং সবাই খুবই সম্মান করত। অনেক সম্পদ থাকায় এলাকার প্রভাবশালীদের মধ্যেও একজন ছিলেন আমার নানা। আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, আর মাদ্রাসার সাথেই আমার নানার একটি জমি ছিল। নানা অনেক দানশীল হওয়ায় ভাবলেন ওই জমিটা মাদ্রাসার জন্য দান করে দেবেন।
যেই ভাবা সেই কাজ। নানা শুক্রবারে মসজিদে জানিয়ে দেন যে তার মাদ্রাসার সাথে জমিটা তিনি দান করতে যাচ্ছেন। শুনে সবাই খুশি। ওই জমিটার মধ্যে ছিল একটা বট গাছ। মূলত এই বট গাছকে নিয়েই আজকের ঘটনা। নানা ভাবলেন যে বট গাছটা কেটে ফেলবেন। কিছুদিনের ভেতরে বট গাছটা কেটে ফেলা হয় এবং তারপর থেকেই শুরু হয় আসল ঘটনা। যেদিন বটগাছটা কাটা হয়েছিল ওই দিন রাতে নানা দুইটি অবয়বকে স্বপ্নে দেখতে পান। তারা নানাকে বলে তারা নাকি 350 বছর ধরে এই বটগাছে ছিল। এখন নানা এই বটগাছ কেটে ফেলায় তারা প্রতিশোধ নেবে। তারা হয় নানার কোনো ক্ষতি করবে, না হয় নানার কোনো প্রিয় জিনিস কেড়ে নেবে। নানা এই স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ফজরের নামাজ শেষে হুজুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হুজুর বলে, এইটাতে তেমন কোনো চিন্তার কারণ নেই। জিনগুলো নাকি তেমন বড় কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। তারপর হুজুর নানাকে 2টি বোতলে পড়া পানি দিয়ে বলেন চিন্তা না করতে, আর নির্দিষ্ট করে বলেন এটা খেতে আর একটা আমাকে খাওয়াতে, কারণ নানা বলেছিল আমি তার সবচেয়ে আদরের এবং প্রিয় একজন। তারপর নানা আমাকে পানি পড়া দিয়ে বলেন খেয়ে নিতে এবং আমি তা খেয়ে নিই। কিন্তু এরপর থেকে শুরু হয় আমার সাথে নানান রকমের অলৌকিক ঘটনা। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির একদম সামনে একটা গোরস্থান আছে। তো আমি নাকি প্রতিদিন রাতে বাড়ির মেইন গেট খুলে গোরস্থানের ওয়ালের পাশে তেঁতুল গাছের নিচে হাঁটাহাঁটি করতাম। এরকম 2 দিন হবার পর সবাই আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে আমার নানার ঘুম হারাম হয়ে যায়। তারপর আমাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কিছু ওষুধ দেন আর নানাকে বলেন চিন্তা না করতে। আমার আম্মু এইসব শোনার পরে নানাকে বলেন কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে। তারপর আমার মামা আমাকে আমার দাদু বাড়িতে নিয়ে আসেন। আমার দাদারা নানার মতো এলাকার বেশ নামডাকলা মানুষ। আমি আগে কয়েকবার দাদু বাড়িতে 1 মাসের মতো থেকে যাওয়ায় মোটামুটি সবাই আমাকে চিনত। বেশ কিছু বন্ধুও বানিয়ে গিয়েছিলাম আগের বার। 2 দিন থাকার পর একদিন বিকেলে ক্রিকেট খেলে সন্ধ্যায় সিমনের বাসায় যাই। সিমন এখানে ছদ্মনাম। তারপর যখন বাড়িতে ফিরবো ঘড়িতে তখন সময় 9টা। গ্রামের 9টা মানে অনেক রাত। সিমনের মা আমাকে এগিয়ে দিতে চাইলে আমি না করায় তিনি আর আমার সাথে আসেননি। আমি তাদের বাসা থেকে বের হয়ে আপন মনে হাঁটতে থাকি। সিমনের বাড়ি থেকে দাদু বাড়ির মাঝখানের এলাকাটায় একটা বাঁশঝাড় পড়ে। আমি যখন বাঁশঝাড়ের ভেতরে ঢুকবো তখনই ভেতর থেকে একটা কর্কশ কথার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি কোনো রকমে অবয়ব দেখতে না পেলেও এই বিচ্ছিরি গলা শুনেই আমার সিদ্ধারা দিয়ে ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। ভয় লাগতে শুরু করে। কিছু ভেবে ওঠার আগেই পেছনে দৌড় লাগাই। সামনে একটা বাড়িতে আলো চলছে দেখে দরজায় হালকা টোকা দিতেই ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দেয়। সে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তুই আবু বক্করের ছেলে না? ছদ্মনাম। আমি হ্যাঁ বলতে যাব তখনই বুড়ো মহিলাটি আমাকে বলে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার আবার ভয় লাগা শুরু করলো, কিন্তু তাও নিজেকে মানিয়ে জিজ্ঞেস করলাম, আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? আপনি কি করে জানেন আমি আসব? তারপর আমার সামনে থাকা বুড়ো মহিলাটি একটু হেসে একটা রূপ নিল যা আমি জীবনে কোনো দিন দেখতে চাইব না। তার মুখটা বিচ্ছিরি রকমের একটা রূপ নেয়। তার চোখগুলো অনেক বড় এবং এই সব দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। তারপর যখন আমার জ্ঞান আসে তখন আমাকে আমাদের গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খালের পাশে এক ধান খেতে আবিষ্কার করি। আমার নাকে মুখে কাদা লেগেছিল, মাথাটা অনেকে ঘুরছিল, তাও কোনো রকমে উঠে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলাম। মনে হচ্ছিল আর হয়তো কোনোদিন আমি সূর্যের আলো দেখতে পাবো না। মনের কিছু শক্তি সঞ্চয় করে একটা দৌড় দিলাম। লক্ষ্য একটাই, কোনো রকমে বাড়ি পৌঁছানো। কিন্তু চূড়ান্ত ভয়টা পাওয়া তখনও বাকি ছিল। আমার পেছনে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনে যখনই পেছনে তাকাই আমার চোখকে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখি আমার থেকে 100 মিটার দূরে কুকুরগুলো এত বড় যে আমি বলে বোঝাতে পারবো না। কুকুরগুলোর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আবার দৌড়াতে শুরু করলাম। আমি এত জোরে দৌড়াতে পারছিলাম না, কিন্তু তাও কুকুরগুলো আমার কাছে আসতে পারছিল না। যে কোনো এক অজানা শক্তি কুকুরগুলোকে আমার কাছে আসতে দিচ্ছিল না। তারপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান আসে আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমি নাকি 5 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার সাথে কি কি হয়েছে সবাই সবকিছু শুনে ঘাবড়ে যায় এবং হুজুরকে ডাকা হয়। কিন্তু তখনও সবাই এতটা অবাক হয়নি যতটা হুজুরের কথা শুনে হয়েছে। হুজুর আমার আম্মুকে বলে,
আমাকে কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমার আম্মু কান্নায় ভেঙে পড়েন আর বলেন, কে এমনটা করতে পারে। হুজুর আরও বলেন, আমাদের কাছে ওই কুকুরগুলো আসতে পারছিল না, কারণ আমার নানা আমার জন্য প্রার্থনা করছিল। নানার স্বপ্নে এক অবয়ব এসে হাসতে হাসতে বলে, তোর প্রিয় জিনিস আমরা নিয়ে যাচ্ছি। নানা এইটা দেখে সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দেন। এই জন্য আমি নাকি বেঁচে গেছি। তারপর হুজুরের কাছে জানতে চাইলে যে কে এটা করেছে, তিনি বলেন, আমার মামা এমনটা করেছে। হুজুর আরও জানায় যে এক খারাপ তান্ত্রিকের সাহায্যে মামা এমনটা করেছে। তারপর হুজুর কালো জাদুর সব কিছু নষ্ট করে দেন। আমি খাটের যেই পাশে থাকতাম সেই পাশের ম্যাট্রেসের নিচে কিছু তাবিজ এবং কিছু চুল পাওয়া যায়, যেগুলো ছিল আমার। আরও 4টি তাবিজ পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। আমাকে কিছু কালো জাদু করা খাবারও খাওয়ানো হয়েছিল। আর শুরুতে যেই হুজুরের কথা বলেছিলাম, ওই হুজুরের দেয়া পানি পড়া খেয়েই নাকি আমার ওপর পুরোপুরিভাবে কালো জাদু করা হয়। আর নানার স্বপ্নে আসা সেই 2টো অবয়ব ছিল তান্ত্রিকের পোষা জিন। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার সাথে কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মামাকে আমার নানা ত্যায্য পুত্র করে দেন। মূলত আমার মামা এমনটা করেন সম্পত্তির জন্য। আমার নানার অনেক প্রিয় হওয়ায় নানা বলেছিল, আমার অর্ধেক সম্পত্তি আমার নাতিকে দেব। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। লিখতে বসে আমি অনেক কেঁদেছি, কারণ আমার মামাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু বাপ কাউকে ছাড়ে না, এ কথা আমরা সবাই জানি। আপনার মুখ থেকে ঘটনাটি শুনলে আমার এত কষ্টে লেখা এই ঘটনা সার্থক হবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি ভালো আছি। সামনে আমার টেস্ট পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার কাছে আমার অনুরোধ, নাম প্রকাশ করলেও ঠিকানা প্রকাশ করবেন না। আর যারা এই ঘটনাকে অবিশ্বাস করবে, শুধুমাত্র তাদেরই আমার নাম্বার দেবেন। লিসেনারদের কেমন লাগলো অবশ্যই ভূত.com-এর অফিসিয়াল গ্রুপে জানাবেন। এই বলে তিনি তার লেখা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মোহাম্মদ ইমন বলছি, রাজশাহী জেলার তানোর থানার কোনো একটি গ্রাম থেকে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটি উল্লেখ করলাম না। আমি আপনাকে 2016 সাল থেকে শুনে আসছি, এ পর্যন্ত কোনো ঘটনা শেয়ার করিনি। আজকে মনে সাহস নিয়ে একটা ঘটনা শেয়ার করতে বসলাম। যদি ভালো লাগে ঘটনাটি, তাহলে অবশ্যই লিসেনারদের শেয়ার করবেন। আশা করছি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। তো আমি বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আজকে যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি ভিন্ন ভিন্ন আমার দাদুর সাথে ঘটেছে এবং আমার ফুপার সঙ্গে এবং আমার ফুপিদের বাসা কেন্দ্রিক ঘটনা। তো আর দেরি করবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাব। তো প্রথমে যে ঘটনাটা আমি বলবো সেটি মূলত ঘটেছে আমার দাদুর সঙ্গে। তো আমার দাদু হচ্ছে পেশায় একজন কৃষক। তো একদিন সন্ধ্যাবেলা তিনি মাগরিবের নামাজ পড়ে অন্য একটি গ্রামে গিয়েছিল কি যেন একটা কাজে। তো সেখানে কাজটা সেরে ওনার ফিরতে অনেক রাত হয়ে গেছিল। তো ঘটনাটি ঘটছিল রাস্তায়। তো এখন দাদু যদি মেন রাস্তা দিয়ে ফিরতো তাহলে অনেক দেরি হয়ে যেত বাসায় ফিরতে। আর একটা শর্টকাট একটা রাস্তা ছিল বিলের মধ্যে দিয়ে, ওই রাস্তাতে যদি আসতো তাহলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারতো বাসাতে। এখন রাত প্রায় 10টা বেজে গেছিল, সেই কারণে দাদু ভাবলো আমি তো এখন এই মেন রাস্তা দিয়ে গেলে গাড়ি পাবো না, তো আমি বিলের মধ্যে দিয়ে যাই। তো যেই ভাবা সেই কাজ, দাদু বিলের রাস্তা দিয়ে হেঁটে চলে আসছিল। বিলের মধ্যে কোনো কিছু ঘটনা ঘটেনি। বিল পার হয়ে যে আমাদের গ্রামের রাস্তাতে উঠেছে, গ্রামের রাস্তায় ওঠার পরেই একটা বাস ঝাড় ছিল। তো দাদু ওই গ্রামের রাস্তায় হেঁটে আসছিল। তো দেখলো ওই বাস ঝাড়ের ওখানে একটা বাস রাস্তায় পড়ে আছে চিৎপটাং হয়ে। তো ওই বাসের ওপর সাদা কাপড় পরা একটা মানুষ আর যাই হোক শুয়ে আছে। তো দাদু দেখে ভয় পেয়ে গেল। ওই অবয়বটি ছিল প্রায় 20 থেকে 25 ফিটের। তো দাদু দেখে অবাক হয়ে গেল। দাদু দ্রুত দোয়া দরু তারপরে নিজের শরীরটা বন্ধ করে নিল। তো দাদু এই ব্যাপারটা আমলে নিল, যে বুঝতে পারলো এটি কোনো ভালো কিছু না।
আমার সাথে খারাপ কোনো কিছু হতে যাচ্ছে। তো দাদু দেখলো, খেয়াল করলো যে বাঁশ ঝাড়ে যেন ঝড় বয়ে যাচ্ছে, আর অন্যদিকে কোনো কিছু হচ্ছে না, শুধু বাঁশ ঝাড়ি ঝড়ে ঝোগাঝুগি করছে। তো এটি দেখে দাদু খুব ভয় পেল। দাদু বলতে লাগলো যে দেখেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বা আপনিও, বা আমি আপনাকে চিনি না, বা আপনিও আমাকে চেনেন না, তোমার রাস্তা কেন আটকে ধরেছেন? আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তো এসব দাদু বলছিল। তো এর মধ্যে থেকে হঠাৎ দাদু শুনতে পেল যে পেছন দিক থেকে কে যেন দাদুকে ডাকছে, ওনার বড় ভাইয়ের ভয়েসে। তো দাদু পেছনে তাকালো না। দাদু বুঝতে পারলো যে পেছনে তো তাকানো যাবে না, রাতের বেলা যদি কেউ পেছন দিক থেকে ডাকে তাহলে তাকানো যায় না। তো দাদু তাকালো না পেছনে। তো দাদু খেয়াল করলো পেছন দিক থেকে কে যেন দাদুর কাঁধে হাত দিচ্ছে। তো দাদু তখন চমকে উঠলো। তো দ্রুত পিছনে তাকিয়ে দেখলো ওনার বড় ভাই ওনার কাঁধে হাত দিয়ে বলছে, মিরাজ, কি ব্যাপার, তুই এখানে আছিস, দাঁড়িয়ে আছিস কেন? বাসায় চল। তো এখানে বলি, রাসেল ভাই, আমার দাদুর নাম হচ্ছে মিরাজ। তো ওনার বড় ভাই ওনাকে বলছে, দাঁড়িয়ে আছিস কেন, চল বাসায় যাই। তো আমার দাদু ওনাকে কিছু বললো না, যদি ভয় পাই এই জন্য। তো ওনার সাথেই তো দাদু আমার সামনে তাকাইলো রাস্তার দিকে, দেখলো ওই বাঁশ ঝাড়টা আর ওখানে শুয়ে নেই, আর ওই অবয়বটাও আর ওখানে নেই। তো দাদু ওনার সঙ্গে চলে আসলো বাসাতে। আসার পর বাসায় এসে আমার দাদিকে কোনো কিছু বললো না। তো সে রাতটা কেটে গেল স্বাভাবিকভাবে। তো পরদিন সকালে দাদু ওই ওনার বড় ভাইয়ের বাসাতে গিয়েছিল, কি যেন একটা দরকারে ওনার বড় ভাইয়ের সঙ্গে। তো গিয়ে শুনলো যে ওনার বড় ভাই নাকি গত 2 দিন আগে ওনার মেয়ের বাসাতে বেড়াতে গেছে, এখনো ফেরেনি। এটি শুনে তো দাদু আমার রীতিমতো অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, তাহলে কালকে রাতে আমাকে কে সাথে করে নিয়ে আসলো বাসা অবধি? তো অতি দ্রুত দাদু আমাদের বাসায় এসে আমার দাদিকে এই ঘটনাটি বলল। তো দাদি আমার বলল, দেখেন, যাই এনে থাকুক আপনাকে, ওপর আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়েছিল। তো এটি ঘটেছিল আমার দাদুর সঙ্গে। এখন আমি যে ঘটনাটি বলবো এটি আমার ফুপার সঙ্গে ঘটেছে। তো এখন আমি বলি, আমার ঘটনায় যাওয়ার আগে আমি আমাদের ফ্যামিলি সম্পর্কে আপনাকে কিছু কথা বলে রাসেল ভাইয়া। তো আমার আব্বুরা হচ্ছে 3 ভাই বোন। আমার বড় ফুপি, আমার আব্বু, আর আমার ছোট ফুপি। তো সেবার আমাদের বাসাতে বড় ফুপিরা বেড়াতে আসছিল, ওনার ছেলে মেয়েও আসছিল ওনার সাথে। সঙ্গত কারণে আমার বড় ফুপা আসে নাই বাসায় কাজ থাকার জন্য। তো উনি বলছিল, তোমরা যাও, আমি সন্ধ্যাবেলা ঠিক চলে যাব। তো উনি বাসার সব কাজ আর সামলিয়ে উঠতে সন্ধ্যা হয়ে গেছিল। তো মাগরিবের নামাজ পড়ে বের হয়েছিল। তো উনি আমাদের বাসাতে আসতে হলে একটা বিলের রাস্তা ছিল, ওই বিলের রাস্তা দিয়ে আসতে হতো, ওই বিলের 2টা নদী পার হতে হতো। তো যে বাবা সেই কাজ, উনি সন্ধ্যার সব কাজ আর সেরে নামাজ পড়ে বের হয়ে গেছে। তো বিলের রাস্তা দিয়ে আসার পর প্রথমে কোনো ঘটনা ঘটেনি। ওই রাস্তা দিয়ে আসার জন্য ওনাকে 40 মিনিট থেকে 50 মিনিট হেঁটে আসতে হতো, এরকম একটা সময় লাগতো আসতে আমাদের এখানে। তো উনি আসছিল, তো অর্ধেক রাস্তা চলে আসছে। অর্ধেক রাস্তা আসার সময় কোনো কিছু টের পায়নি, বা ওনার সাথে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। যখন অর্ধেক রাস্তা পার হয়ে আসছে, তখনই উনি শুনতে পেলেন আমার আব্বুর ভয়েসে কে যেন পিছন দিক থেকে ওনাকে ডাকছে, দুলা ভাই, দাঁড়ান দাঁড়ান, আমিও যাব আপনার সঙ্গে, এরকম 3-4 বার ডাকছে। উনি এটি শুনে তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই রাতের বেলা তো আমার আব্বু ওখানে থাকার কথা না, পিছন দিক থেকে তাহলে কে ডাকছে? উনি বুঝতে পারলেন কেউ যদি এভাবে ডাকে তাহলে পেছনে তাকাতে হয় না। তো উনি পেছনে তাকালেন না, উনি অতি দ্রুত হাঁটা চালিয়ে গেলেন। তো উনি দ্রুত বাসায় চলে আসলেন। বাসায় এসে কাউকে কোনো ঘটনা বললেন না। তো বাসায় এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন যে কে যেন ওনাকে ঘুমের মধ্যে বলছে যে তোর ভাগ্য ভালো যে তুই পেছনে তাকালি না, না হলে তোর আজকেই শেষ দিন হতো। তো পরের দিন সকালে উনি সবাইকে ঘটনাটি বললেন। বলার পরে আমার দাদি আমাদের মসজিদের ইমামের কাছ থেকে পানি পড়া এনে দিয়ে
ওনাকে খাইয়ে দেওয়ার পরে আর কোনো কিছু ঘটনা ঘটেনি। তো এখন আমি যে ঘটনাটি বলবো, আরেকটি ঘটনা, এটি ঘটছিল আমার ছোট ফুপির বাসা কেন্দ্রিক ঘটনা। এটি রাজশাহীর তেরোখাদিয়া নামক একটা স্থানে। রাজশাহী থেকে যেসব লিসনাররা শুনছেন তারা হয়তো চিনে থাকবেন এই তেরোখাদিয়া স্থানটি। তো আমার ফুপিরা হচ্ছে এই তেরোখাদিয়া স্থানে একটা ভাড়া বাসা নিয়ে থাকতো। তো ওই ভাড়া বাসাটি ছিল 3 তলাওয়ালা। তো উনি, আমার ছোট ফুপি আর তার ছেলে মেয়ে থাকতো। আমার ছোট ফুপা বাংলাদেশ আর্মিতে জব করার কারণে বাইরে থাকতেন। তো আমার ছোট ফুপিরা ওই 3 তলা বাসাতে উঠলেন। ওনারা 3 তলাতেই থাকতেন। তো ওঠার পরে 2-3 মাস ভালোই কাটছিল, কোনো ঘটনা ঘটেনি ওনাদের সঙ্গে, বা ওনারাও বুঝতে পারেননি যে কোনো ঘটনা ঘটবে। তো 2-3 মাস যাওয়ার পরে একদিন রাতের বেলা উনি শুনতে পেলেন যে, আমার ছোট ফুপি শুনতে পেলেন যে ছাদের উপর থেকে কে যেন কারা অনেকজন নাচানাচি করছে ছাদের উপর থেকে। আবার পাটা দিয়ে যদি মশলা পিষা হয় একটা শব্দ হয় না, ওইরকম শব্দ একটা পাওয়া যাচ্ছে। তো উনি বুঝতে পারলেন যে কি ব্যাপার, এই এত রাতের বেলা কে ছাদের উপর এরকম শব্দ করছে, নাচানাচি করছে। রাত প্রায় 1টা কি 2টা হবে এরকম। আমার ছোট ফুপিদের ছেলে মেয়ে ওনারাও বুঝতে পারলেন যে ওই শব্দটা শুনতে পেলেন। শব্দটা শুনতে পাওয়ার জন্যই ওনাদের ঘুমটা ভেঙে গিয়েছিল। তো আমার ছোট ফুপি আমার ভাইকে সাথে করে নিয়ে বললেন যে চল তো ছাদে গিয়ে দেখে আসি কি হচ্ছে, কারা এত রাতের বেলা ছাদে নাচানাচি করছে। তো ছাদে গিয়ে দেখলেন কেউ নেই। উনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা ঠিক শুনতে পেলাম নিচ থেকে যে ছাদের উপর কে যেন নাচানাচি করছে, পাটা দিয়ে মশলা বেসছে, এখানে এসে দেখি কেউ নেই, এত দ্রুত কোথায় চলে গেল সবাই। তো আমার ছোট ফুপি ব্যাপারটা বুঝতে পারলেন যে এটি কোনো স্বাভাবিক কোনো কিছু না। তো উনি অতি দ্রুত ছাদ থেকে নিচে এসে নিচে বাসাতে চলে আসলেন। তো সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি। তো এইভাবে প্রতিনিয়ত ঘটনাটি ঘটে যাচ্ছিল, কিন্তু আমার ছোট ফুপি বাসাওয়ালাকে কোনো কিছু বলেনি। তো সেবার আমার ছোট ফুপিদের বাসাতে বেড়াতে গেছিলাম। আমার বড় ফুপিরাও গেছিল, বড় ফুপাও গেছিল। তো বেড়াতে গিয়ে একদিন রাতের বেলা আমার বড় ফুপা একাই ঘুমিয়েছিলেন একটা রুমে। তো উনি রুমের দরজাটা লক করে ঘুমিয়েছিলেন। তো ঠিক মাঝরাতে 12টা কি 12:30 এরকম হবে। তো উনি দেখলেন যে রুমের ফ্লোরে ছোট ছোট বাচ্চা, 4 থেকে 5 বছরের বাচ্চা 6-7টা খেলা করছে। উনি দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি রুমের দরজা লক করে ঘুমিয়েছি, তারপরও ছোট ছোট বাচ্চা কোথা থেকে এলো আর খেলাধুলা করছে। এখন উনি খেয়াল করলেন, খেলনা নিয়ে যদি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে তাহলে একটা আওয়াজ হয় না, ওইরকম আওয়াজে ওনার ঘুমটা ভেঙে গেছে। তো উনি দেখতে পেলেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে খেলনা নিয়ে। তো ওর মধ্যে থেকে একটা বাচ্চা আমার বড় ফুপার বুকে এসে চড়ে বসলেন। চড়ে বসার পরে আমার বড় ফুপা দেখলেন যে ওনার ওই ছোট বাচ্চার মুখটা একদম বিভৎস চেহারার দেখা যাচ্ছে। এটি দেখে আমার বড় ফুপা একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো এই চিৎকারটা আমরা সে রাতে শুনতে পাইনি। তো পরদিন সকালে আমার বড় ফুপা এই ঘটনাটি আমাদের সঙ্গে বলেছে। তো ওখানকার একটা হুজুরের কাছ থেকে পানি পড়া এনে খাওয়ানোর পরে আর কোনো ঘটনা ঘটেনি আমার বড় ফুপার সঙ্গে। তো তারপরে আমার ছোট ফুপি ওই বাড়িওয়ালার কাছে গিয়ে বলেছে যে দেখেন, আপনাদের বাসাতে তো এরকম অলৌকিক ঘটনা আমরা ফেস করছি, যদি বলতেন এই বাসাতেই আসলে কি হয়েছে বা কি ঘটেছিল যার কারণে এইসব ঘটনা আমরা ফেস করছি। তো ওই বাড়িওয়ালা বললেন যে দেখো মা, এই বাসাটা হচ্ছে যুদ্ধের আগে, এই বাসাটা অনেক আগের। তো আর এই বাসাটা যখন 71-এর যুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনীরা এখানে অসংখ্য ছেলে মেয়ে বা মানুষজনকে মেরে পুঁতে রেখেছিল। তো তারপরেই আমরা এই বাসাটা তৈরি করেছিলাম, যার কারণে এইসব ঘটনাটি ঘটছে। তোমাদের আগেও অনেক ভাড়াটিয়ারা এখানে আসছিল।
উঠছিল, কিন্তু তারাও টিকে থাকতে পারেনি। এরকম অসংখ্য ঘটনা ফেস করছে, যার কারণে ওরা চলে গেছিল। এখন তোমাদের যদি এই ঘটনাটি বলি তাহলে তোমরা তো এই বাসাতে উঠতে না, যার কারণে এই ঘটনাটি আমরা লুকিয়ে গেছি। তো এটি শোনার পর উনি আমার ছোট ফুপি ওখান থেকে চলে এসে আমার ছোট ফুপাকে সবকিছু বললেন। তো অতি দ্রুত আমার ছোট ফুপা ওই বাসাটা চেঞ্জ করতে বললেন আমার ছোট ফুপিকে। তো চেঞ্জ করে এখন অন্য জায়গায় আছে, এখন আর কোনো ঘটনা ফেস করেন না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিসেনারদের শোনাবেন, আর সিলেক্টেড হলে আমাকে জানাবেন অবশ্যই। আশা করছি এই ঘটনাটি আপনি লিসেনারদের শোনালে খুব খুশি হব, উৎসাহিত হব। আমার কাছে আরো অসংখ্য ঘটনা আছে, নেক্সট টাইম শেয়ার করব। আর অবশ্যই রাসেল ভাইয়া ঘটনাটি লিসেনারদের শোনাবেন, তাহলে অনেক ঘটনা আমার কাছে আছে, শেয়ার করব, উৎসাহিত হব। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। যেন এইভাবেই বারবার আপনাদেরকে আনন্দ দিতে ফিরে আসতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আর russell.booth.com@gmail.com হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এখানে বেশি বেশি করে ইমেল পাঠান। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।